তার সাথে আমার দ্বিতীয়বার দেখা হলো একই হাসপাতালে, আবার সেই একই অবস্থাতে। কিন্তু আগের মতো সে আর স্বাভাবিক নেই আজ। অবস্থার অবনতি হয়েছে। একটা বছর এই ছেলেটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেখতে একদম অদ্ভুত লাগছে, এক প্রকার মানসিক রোগী বলা চলে। কেমন জীর্ণ শীর্ণ, আর তার উপরে দেখে চেনার উপায় নেই সেদিনের সেই হ্যান্ডসাম ছেলেটার আজ এমন বেহাল দশা। কেমন এলোমেলো অগোছালো, চুল দাড়িগুলো বড় হয়ে গেছে, পোশাকটাতে কেমন ময়লা লেগে আছে, হয়তো নিজের খেয়াল রাখে না আর আগের মতো এদিকে ওদিকে আগের মতোই ছুটে বেড়ায়। সব কিছু মিলিয়ে ছেলেটাকে দেখতে অবাস্তব লাগলেও মনে হচ্ছিল এত বড় লোকের ছেলে কিভাবে এরকম বাজে পরিস্থিতির মুখে পড়ল। তবে কি অন্য কোনো কারণবশত? কেবিনের বাহিরে থেকে দাঁড়িয়ে সুমাইরা ঈশানকে দেখছিল, কথাগুলো ভাবছিল। খুবই বাজে অবস্থা ছেলেটার, কিভাবে হলো, কেন হলো সেটা জানার পরও তারই মনে হয়েছে কেনই বা ঈশানের সাথে এরকম কিছু হয়েছে। জুমাইরা তার জানা নেই এত বড় লোকের ছেলের খোঁজ খবর কেউ রাখতে পারেনি, নাকি অন্য কোনো কারণে এমনটা হয়েছে। কিন্তু ঈশানের আম্মু তো বলে দিয়েছিল তাদের ছেলে ভালো থাকবে, আর তিনি তার ছেলের সঙ্গে অন্য মেয়ের বিয়ে দিবে, অন্য এমন এক রাজকন্যাকে নিয়ে আসবে তার ছেলের জন্য, যাকে পেয়ে ওকে আর কখনো মনে করবে না। কথাটা ভেবেই একটা হতাশার নিঃশ্বাস ছাড়লো মেয়েটা, আর ভাবতে লাগলো, আপনি যাকে খুব বেশি ভালোবাসবেন, খুব বেশি মন থেকে চাইবেন, সেই আপনাকে ছেড়ে দূরে চলে যাবে। তাতেই আপনার দূরে সরিয়ে দিতে হবে। পরিস্থিতির শিকার হয়ে তাকে দূরে ঠেলে দিতে আপনি বাধ্য হবেন। যদি আপনি আমার মতো একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হন, আর যদি আপনার কপালে থাকে ঈশানের মতো ওই রকম একটা মানুষ, যে কিনা কোটিপতি বাবার একমাত্র আদরের সন্তান, জন্মের পর যার মুখে সোনার চামচ দেওয়া হয়েছে, সে যদি আপনাকে ভুলেও পছন্দ করে ফেলে, কিংবা আপনি তার প্রতি দুর্বল হয়ে যান, আর ভুলেও যদি এইসব প্রকাশ করে ফেলতে চান, কিংবা তার পরিবারের কেউ জেনে ফেলে, তাহলে আপনার জীবনে নেমে আসবে সেই কালো অধ্যায়টা, যেখান থেকে না আপনি বেরোতে পারবেন, যেটা আপনি বলতে পারবেন ভালোবাসা তো কখনো ভোলা যায় না। পৃথিবীর প্রথম থেকে নিয়ে শুরু করে এখন অবধি হয়তো যারা ভালোবেসেছে তারা এরকম পরিস্থিতিতে পড়ে ভুলতে চেয়েছে, কিন্তু আদৌ পেরেছে কিনা আমি জানি না। তবে আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমি ওই একটা বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ঈশানের কথা ভেবেছি। কারণ যেই ছেলেটা আমাকে পাগলের মতো ভালোবেসেছিল, যেই ছেলেটা আমাকে হাজারবার ভালোবাসার কথা বলেছিল, তার প্রতি দুর্বলতার সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। আর এমন এমন সব কাজ করেছিল আমার জন্য, আমি কেন অন্য যে কোনো মেয়েই এমন কাজকর্মে বাধ্য হতো ওকে ভালোবাসতে? ঈশানের সাথে গত 1 বছর আগে দেখা হয়েছিল জুমাইরার। ছেলেটা ওকে ভালোবাসলেও জুমাইরা তাকে ভালোবাসতে পারেনি, কারণ ছেলেটা বড়লোক বাবার একমাত্র আদুরে সন্তান। তাই জুমাইরার যোগ্যতা ছিল না ঈশানকে ভালোবাসার কিংবা ওর ভালোবাসাতে সায় দেওয়ার। অন্য সব গল্পের মতো এই গল্পেও জুমাইরা চেয়েছিল ঈশানকে দূরে সরিয়ে দিতে। বড়লোকের ছেলেদের যেমন করে গরিব মেয়েগুলো দূরে সরিয়ে দেয়, নিজের সম্মান বাঁচাতে কিংবা পরবর্তীতে ঝামেলা হতে পারে সেইটা ভেবে, ভবিষ্যতের কথা চিন্তা করে। জুমাইরাও ঠিক সেটাই করতে চাচ্ছিল, কিন্তু ঈশানের পক্ষে সম্ভব ছিল না মেয়েটার থেকে দূরে সরে থাকাটা। যেদিন প্রথমবার হসপিটালে দেখেছিল মেয়েটাকে, সেদিন থেকেই ওকে প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছিল, আর তারপরই ভালোবেসেছিল। কখন কার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যায় কিংবা উপরওয়ালা কার প্রতি মায়া জিনিসটা তৈরি করে দেয়, সেটা তিনি নিজেই ভালো জানেন। আমরা তাকেই ভালোবেসেছি যার আমাদের হৃদয়ে থাকলেও কপালে থাকে না, আর এমনটাই হয়ে আসছে, আর ভবিষ্যতে হয়তো এরকমটা হতেই থাকবে। ঈশান সুমাইরাকে ভালোবাসলেও মেয়েটা নিজের অবস্থানের কথা ভেবে বারবার ছেলেটাকে দূরে ঠেলে দিচ্ছিল। কিন্তু ঈশান হাল ছাড়ার পাত্র ছিল না, তাই ততবারই মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। নিজের সামনে থেকে পছন্দের আর এরকম একজন ভালোবাসতে চাওয়া, একান্ত ব্যক্তিগত মানুষ হতে চাওয়ার মতো একটা পারফেক্ট ছেলেকে কখনোই ফিরিয়ে দিতে পারবে না মেয়েটা। আর অনুভূতিরা কখন কার প্রতি কার মায়া আর দুর্বলতার সৃষ্টি করে দেয়, সেটা মানুষ বুঝতেই পারে না। জুমাইরাও একটা সময় ঈশানের প্রতি দুর্বল হয়ে গিয়েছিল, প্রায়ই প্রকাশ করে ফেলেছিল ছেলেটার প্রতি জুমাইরার থাকা অবাধ্য আর নতুন জন্ম নেওয়া অনুভূতির কথাগুলো।
কিন্তু এরই মাঝে বাদ সেধেছিল ঈশানের পরিবার। ঈশানের পরিবার যখন বিষয়টা জানতে পারে তখন ওরা খানিকটা অবাক হলেও জানার পরেই সুমাইরাকে সাবধান করে দিয়েছিল। মেয়েটাও তখন বলেছিল যদি ওদের ছেলেকে ফিরিয়ে রাখতে পারে তাহলে জুমাইরা দূরে সরে যাবে ঈশানের থেকে। জুমাইরা জানতো এরকম কিছুই হবে। তারপর যখন ঈশানের সাথে এসব বিষয়ে কথা বলেছিল মেয়েটার খানিকটা খারাপ লেগেছিল, কারণ সদ্য তৈরি আর জন্ম নেওয়া অনুভূতিগুলো সবেমাত্র ডানা মেলেছিল আকাশে ওড়ার জন্য, আর তাকে প্রকাশ করার জন্য যে তাকে না চাইতেও জুমাইরা ভালোবেসে ফেলেছিল। এক প্রকার 6টা মাস মনের সাথে যুদ্ধ করেছিল মেয়েটা। প্রথম 3টা মাস তো ঈশানকে ফিরিয়ে দেওয়ার পর যখন ঈশানের এত কেয়ারিং, এত ভালো লাগার আর ভালোবাসার কাজকর্মগুলো জুমাইরার সামনে প্রকাশ করছিল, তখন মেয়েটা পারছিল না আর দূরে দূরে থাকতে। এক প্রকার বাধ্য হয়ে ভালোবাসতে হয় ছেলেটাকে। তারপর প্রকাশ না করেও যেন উপায় ছিল না। আর এসব হয়তো ঈশানের পরিবার তার ছেলের চালচলন আর ব্যবহার দেখেই বুঝতে পেরেছিল। আর তারপরই জুমাইরার সাথে ঈশানের আম্মু কথা বলে। ওদেরই হসপিটালের একজন সামান্য নার্স বলে জুমাইরাকে ঈশানের আম্মু অনেক অপমান করেছিল। শেষে টাকার সাথে ছেলের ভালোবাসা সওদা করতে চেয়েছিল। তাতে মেয়েটা বলেছিল। জুমাইরার দিকে ভদ্রমহিলা একটা চেক এগিয়ে দিতে গেলে তখন মেয়েটা বলতে লাগলো, দেখেন ম্যাডাম, আমি আপনার ছেলেকে টাকার জন্য ছেড়ে দেওয়া কিংবা টাকার জন্য ভালোবাসতে চাইনি। আমি নিজেই ওনাকে বারবার বলে দিয়েছি এসব কখনো হয় না, কারণ আপনাদের মতো বড়লোক ফ্যামিলির লোকজন কখনো আমার মতো একজন গরিব মেয়েকে তাদের বাড়ির অংশ হিসেবে আশা করে না। তাই আমি বারবার ওনাকে দূরে ঠেলে দিয়েছি, কিন্তু আমি জানি না উনি আমার মধ্যে কী পেয়েছেন। তারপরও বারবার আমার কাছেই আসছে। তবে আমি চেষ্টা করব ওনার থেকে দূরে সরে যাওয়ার। তুমি এটা মুখে বলবে, কিন্তু তুমি যে কী প্ল্যান নিয়ে আমার ছেলের লাইফে আসতে চাইছো সেটা আমি খুব ভালো করেই জানি। আমার ছেলের সব সম্পত্তি আর টাকা পয়সার মালিক হতে চাইছো তো? তোমাদের মতো এই ভোলা ভালা চেয়ার আর মেয়েগুলোকে আমার খুব ভালো করে চেনা আছে। আমি চাইছি না তোমার সাথে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে। তোমার কত টাকা চাই সেটা বলো, আমি তোমাকে দেব। তারপরও সারা জীবনের জন্য আমার ছেলের লাইফ থেকে চলে যাবে, এই শহর ছেড়ে চলে যাবে, আর কখনো সামনে চলে আসবে না ওর। আমি না হয় আপনার ছেলের সামনে আসবো না, কিন্তু আপনার ছেলেটা একটু বেশি বেহায় আমার প্রতি। সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আপনাদের এইসব কথা শোনার পর মনে হচ্ছে যে ছেলে কিনা আমার জন্য এত পাগল সে ছেলের মা আপনি। এটা ভাবতে অবাক লাগছে। যার গর্ভের সন্তান মানুষকে এত সাহায্য সহযোগিতা করতে পারে সেই মানুষ কী করে এরকম হতে পারে? তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করছো। আমি কি কেমন সেটা তোমাকে ভাবতে হবে না। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করবে। জুমাইরার দিকে ভদ্রমহিলা একটা চেক এগিয়ে দিতে গেলে তখন মেয়েটা বলতে লাগলো, ওইটা রেখে দিন, আপনার ছেলের বিয়েতে কাজে লাগবে। আমার জন্য এসব কিছু দরকার নেই, তবে দয়া করে এমন কিছু করবেন না যাতে আমাকে চাকরিটা ছাড়তে হয়। জোর করে বের করে দেবেন না। জানেন তো, গরিবের আত্মসম্মান বোধটা অনেক বেশি। আর কিছু থাকুক বা না থাকুক, এই সম্মানটুকু তাদের সম্বল। তাই আমি হাত জোর করে আপনার কাছে বলছি, আমি আপনার ছেলের লাইফ থেকে চলে গেলেও এই শহরটা ছাড়তে চাইছি না, কারণ সামান্য একটা বাড়ি আমার এই শহরে আছে। তাই দয়া করে আমাকে এখান থেকে চলে যেতে বলবেন না। আমি কথা দিচ্ছি আপনার ছেলের থেকে দূরে সরে থাকবো। আর আমি তো ওনাকে কখনো বলিনি ওনাকে ভালোবাসি কিংবা ওনার প্রতি আমার অনুভূতি তৈরি হয়েছে। তুমি খুব চালাক মেয়ে। তুমি ভেবেছো আমি কিছু বুঝতে পারবো না, তাহলে সেটা তোমার ভুল ধারণা। আপনি তো নিজেও ভালো বোঝেন, তাহলে আমাকে কেন বলতে আসছেন? আপনি আপনার ছেলেকে সামনে রাখলেই তো হয়। আপনার ছেলে কি বাচ্চা নাকি যে আমি ছেলে বোলানোর কথা বললেই সে আমার কাছে চলে আসবে? আপনারা জোর করে আটকে রাখতে পারেন না তাকে? এত বছর দেখে শুনে মানুষ করেছেন, আর কোথায় কি করছে সেটা জানেন না? এতগুলো দিন বাদে এসে এখন আমার দোষ আপনারা কেন দিচ্ছেন? আপনি আমাকে এই জন্যই তো ছোট করছেন, এই জন্যই তো আমাকে দোষী ভাবছেন যে আমি একটা গরিব ঘরের মেয়ে। আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, আপনি তো নিজের একটা মেয়ে, আপনি ঠিক আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখেন যে আপনার সাথে এরকম কিছু হলে আপনি কি করে পারতেন এমন কিছু সহ্য করতে? আপনি আজকে যে কাজটা করলেন ঠিক একই কাজ যদি আমি আপনার সাথে করতাম।
জুমাইরার এমন দ্বারা কথাতে ঈশানের আম্মু আর কিছু বলতে পারল না। কিছুক্ষণ ফ্যাল করে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমাকে টাকা দিয়ে ছোট করছি না, কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, তুমি আমার ছেলে থেকে দূরে সরে যাবে। মা হিসেবে এটা আমার অনুরোধ। আমি চাইছি না তোমার সাথে কোনো প্রকার ঝামেলা করতে। তুমি এই শহরে ছাড়া থাকতে চেয়েছো, আমি তোমাকে সেটা থাকতে দিচ্ছি। আমি চাইলে তোমাকে এখান থেকে তাড়িয়ে দিতেও দুবার সময় নেব না, সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। তাই নিজের লিমিট ক্রস করো না। জুমাইরা সেদিন ফ্লোরে বসে পড়েছিল। ভেবেছিল সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু শুরু হওয়ার আগেই সব কিছু আজকে নিজের চোখের সামনে শেষ করে দেওয়ার জন্য একজন মা এসেছেন তার ছেলের ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে। ভাবতেই খুব বেশি কষ্ট হয়েছিল মেয়েটার। ঈশানের আম্মুর সাথে বলা সেদিনে সেই কথা রাখতেই জুমাইরা ওর আব্বু আম্মুকে নিয়ে শহরটা ছাড়তে চাইছিল না। তবে এখানে সব কিছু ছিল বলে এত ঝামেলা পাকাতেই চাচ্ছিল না। নিজের জন্য পরিবারকে কষ্টের মধ্যে আর রাখতে চাইছিল না। আব্বু ছোটোখাটো একটা কাজ করে সংসার চালাতো, এখন তার আর তেমন অবস্থা নেই। তাই জুমাইরা অনেক কষ্টে নার্সিং কোর্সটা করেছে। তারপরে হসপিটালে একটা জব পেয়েছিল, আর সেটাই ঈশানদেরই হসপিটাল। সেদিন প্রথম যখন ঈশানের ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, হাতের ব্যান্ডেজ আর পায়ে কিছু কাটা ছেঁড়া ড্রেসিং করাতে আসে, তখন জুমাইরার সাথে প্রথম দেখা হয়। ছেলেটা সেদিন ফ্যাল করে ওর দিকেই তাকিয়েছিল। জুমাইরার বিরক্তি লাগলেও কিছুই বলেনি। নিজে থেকে সব কিছু করে দিয়ে চলে গিয়েছিল। তারপর থেকেই ছেলেটার হসপিটালে আসা যাওয়া প্রতিনিয়ত বাড়তে থাকে। আর জুমাইরা যেখানে যাচ্ছিল সেখানেই ছেলেটার সাথে ওর দেখা হচ্ছিল। মেয়েটা বিষয়টা প্রথমে কাকতালীয় ভাবলেও পরবর্তীতে মনে হয়েছিল জুমাইরার ঈশান কেন ওর আশেপাশে ঘুরঘুর করছে, তাহলে কি ছেলেটা ফলো করছে? নিজে থেকেই ডেকে ঈশানকে জিজ্ঞেস করলে ছেলেটা একদম কোনো ভনিতা ছাড়াই সাহসিকতার সহিত নিজের ভালোবাসার কথাগুলো জুমাইরাকে বলে দেয়। আর তারপর থেকেই জুমাইরা বুঝতে পারে যে ছেলেটা কেন ওর পিছনে ঘুরেছে এতদিন। মেয়েটা প্রথমে বারবার বারণ করলেও পরবর্তীতে গিয়ে ঈশানের সম্পর্কে খোঁজ খবর রেখেছিল, কারণ জুমাইরার এক বান্ধবী বিষয়টা জানতো। আর তাই ওই মেয়েটাই ওকে সব খোঁজ খবর নিয়ে দিয়েছিল। ছেলেটার আগে কোনো সম্পর্ক ছিল না, কিংবা ওই ধরনের কোনো বাজে ছেলে না, সেটা জুমাইরা বুঝতে পারছিল। তারপরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, এত বড় লোকের একটা ছেলে কি করে ওকে ভালোবাসতে পারে। পরবর্তীতে যখন ঈশান বারবার ভালোবাসার কথাগুলো বলতে থাকে ওকে, নানা ধরনের পরিস্থিতি আর সামনে থেকে আর নিজের ভালোবাসার আর অনুভূতির কথাগুলো প্রকাশ করে, তখন জুমাইরা এক প্রকার বাধ্য ছিল ঈশানের প্রতি নতুন অনুভূতি ডাকে সাড়া দিতে। ততদিনে জুমাইরাও বিষয়টা বুঝতে পেরেছিল, কিন্তু সেদিনের ওর আম্মুর বলার কথাগুলো শোনার পর থেকে মেয়েটার সিদ্ধান্ত নিয়েছিল যে বড়লোকের ছেলে থেকে দূরে সরে থাকবে। যদি মায়ের কথাগুলো এরকম ছিল, তাহলে বাবা এ বিষয়টা জানতে পারলে ঠিক কতটুকু সিন ক্রিয়েট করবে, কিংবা ওর সাথে ঠিক কেমন ব্যবহার করবে, সেটা ভেবেই জুমাইরা ঈশানের থেকে দূরে থাকার চেষ্টা করেছিল। ঈশান যখন বারবার জিজ্ঞেস করছিল ওর ব্যবহারটা এত চেঞ্জ হলো কী করে, তখন জুমাইরা ছেলেটাকে বলেছিল ওর মতো একটা বখাটিয়ার বাজে ছেলেকে ভালোবাসা ওর পক্ষে সম্ভব না। ঈশান সেদিন অবাক হয়েছিল। তখন জুমাইরার একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে হাত ধরেছিল আর বলেছিল, আমাকে বলো, তোমাকে ভালোবাসি সেটা বিশ্বাস করানোর জন্য আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। তারপরও এরকম করে আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে 6টা মাসে আমি ঠিক তোমাকে কতটুকু ভালোবেসে ফেলেছি। তুমিও যে আমাকে ভালোবাসতে শুরু করেছো সেটা আমি জানি, তারপরেও কেন আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো সেটা আমার জানা নেই। এরকম কিছু করো না প্লিজ। আমি যে তোমাকে ছাড়া অন্য কিছু কল্পনাও করতে পারি না। প্লিজ একটু ভেবে দেখো। আপনার কি আমাকে দেখে বাজারের মেয়ে মনে হয়? ইচ্ছে হলেও ঘরে তুলে নেবেন, আবার ইচ্ছে হলে ছুঁড়ে ফেলে দেবেন। দেখুন মিস্টার ঈশান, আপনি টাকা দিয়ে সব কিছু কিনতে পারলেও আমাকে কিনতে পারবেন না। আমার আত্মসম্মান বোধটা অনেক বেশি। আপনাদের মতো ছেলে আমার খুব ভালো করেই চেনা আছে। মিষ্টি মিষ্টি কথা বলে ভালোবাসার কথার জালে ফাঁসিয়ে মেয়েদেরকে ফাঁসিয়ে তারপর বেড পর্যন্ত নিয়ে যায়। পরদিন থেকে আর চিনতেও পারবেন না, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এই পর্যন্ত কয়জনের সাথে এরকম করেছেন সেটা একবার আমাকে বলবেন?
ঈশান যেন বিশ্বাসই করতে পারছিল না যে জুমাইরা এরকম কিছু বলেছিল। তারপর যখন বারবার রিকোয়েস্ট করছিল তখন মেয়েটা সেদিন ঈশানকে খুব বাজে কিছু কথা বলে আঘাত করেছিল, আর তাতেই ঈশান ওর থেকে দূরে সরে গিয়েছিল আর কথা দিয়েছিল কখনো সামনে আসবে না। 1 মাস পরেই ঈশান আব্বু আম্মুর কথার মাধ্যমে জানতে পারে যে জুমাইরাকে ওরাই হয়তো এমন কিছু বলেছিল যার জন্য মেয়েটা নিজে থেকেই দূরে সরে গিয়েছিল। আব্বু আম্মুর সাথে সেদিন অনেক তর্ক আর কথা কাটাকাটির পর ঈশান বাসা থেকে বেরিয়ে যায়। আর বাসা থেকে বেরোনোর পরই ছেলেটার খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের ফলে স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলেছিল। আর তারপর থেকে ঈশানের কিছু মনে নেই, তবে মন মস্তিষ্কের মধ্যে থেকে কিছু একটা বারবার ওকে নাড়িয়ে দিয়ে যায়। আর যখন বিষয়টা মনে করার চেষ্টা করে তখন পুরো পাগলের মতো হয়ে যায়। এই 1টা বছরে ঈশান মানসিক রোগীর ন্যায় হয়ে গেছে। এখন কি করে, কখন কোথায় যায় কিছুই জানে না। বাসার মধ্যে আটকে রেখেছিল বাসার লোকজন। তারপর যখন এসব কিছু মনে করতে পারছিল না আর নিজের ক্ষতি করার চেষ্টা করছিল তখন বারবার ছেলেটা অসুস্থ হয়ে পড়ছিল। তাই আর উপায় না পেয়ে ওকে হসপিটালে অ্যাডমিট করানো হয়, কারণ টাকা পয়সা থাকলেও যে ছেলেটাকে ভালো করা যাচ্ছিল না সেটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছিল যতদিন ঈশান সুস্থ হবে ততদিন অবধি ছেলেটাকে হসপিটালে রাখতে হবে। নিজেদের এত বড় হসপিটালে লোকজনের সেবা আর চিকিৎসা হলে তার ছেলে বিনা চিকিৎসায় কেন পড়ে থাকবে? তাই আব্বু বলেছিল দেশ বিদেশ যেখান থেকে খুশি ডক্টর এনে চিকিৎসা করাবে। তাই হয়তো হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। অতীতের স্মৃতি আর গত 1 বছর আগেকার ভুলে যাওয়ার চেষ্টা করার কথাগুলো মনে পড়তেই জুমাইরার গালগুলো চোখের পানিতে ভিজে গেল। সাথে সাথে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ জোড়া মুছে নিয়ে যখনই ফিরে যেতে নিবে এরই মাঝে কেউ একজন ওর কাঁধের উপর হাত রাখলো। জুমাইরা একটু চমকে গেল। এই মুহূর্তে এখানে আবার কে আসলো? মেয়েটা তাড়াহুড়ো করে কান্নাটা লুকোনোর চেষ্টা করলো। তারপর পিছনের দিকে ফিরে খানিকটা অবাক হলো, কারণ সেদিনে সেই ভদ্রমহিলা অর্থাৎ ঈশানের আম্মু দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। জুমাইরা একটু নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ, একমাত্র ছেলেকে হসপিটালে অ্যাডমিট করাতে হয়েছে। শেষে উপায় না পেয়ে হয়তোবা তোমার দ্বারস্থ হয়েছি। অনেক অন্যায় করেছি যে আমি সেসব অন্যায়ের কারণে হলেও আমাকে যে আসতেই হতো। আর এখন এসব টাকা পয়সা ধন দৌলত দিয়ে তো কিছুই হচ্ছে না। আমার ছেলেটা এক প্রকার মানসিক রোগীতে পরিণত হয়েছে। সব কিছু যে আমার জন্য হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। যতদূর পর্যন্ত জুমাইরা এই কয়েক মিনিটে ঈশানকে দেখেছে তাতে মনে হয়েছে ছেলেটার আগের কোনো কিছুই মনে নেই। কেমন যেন উন্মাদের মতো কথা বলে, উন্মাদের মতো আচরণ করে। তাহলে কি হয়েছিল ছেলেটার সেটাই জানতে চেয়ে এবার জুমাইরা খানিকটা অবাক কণ্ঠে বলল, আমি কিছু বলতে বুঝতে পারলাম না ম্যাম। আপনি কিসের কথা বলছেন আর কি বলতে চাইছেন আমি জানি না, তবে আমার মনে হচ্ছে ওনার সাথে এরকম কিছু হয়েছে। তাই হ্যাঁ, ওর সাথে এরকম কিছু হয়েছে যার জন্য আমি নিজে দায়ী। আমার জন্যই সেদিন এসব করতে হয়েছিল। আর আমি অন্যায় করেছিলাম। নিজের ছেলের ভালোবাসাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিলাম। শেষে তাকে দূরে সরাতে চেয়ে তার ভালোবাসাটাকে অনেক বেশি ছোট করেছিলাম। তাই তুমি ওকে দূরে সরিয়ে দিয়েছিলে। ম্যাডাম, আপনি এসব কথা কেন বলছেন? সেটা তো আরও 1 বছর আগেই চলে গেছে। আর আমি এসব এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। ভুলে গেছি আমি এসব, আপনারাও ভুলে যান। আর উনি তো এগুলো মনেও রাখেননি, কারণ গত 1 বছর আগে থেকেই শুরু করে নিয়ে আমার সাথে আর কখনো ওনার দেখাই হয়নি। উনি হয়তো এতদিনে সবটা ভুলে গেছেন। উনি সুস্থ হলে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবেন, দেখবেন। আর এসব বিষয় নিয়ে মাথায় আসবে না ওনার। সব কিছু চাইলে কি ভুলে যাওয়া যায়? একটা বার আমাকে বলবি তুমি কি ঈশানকে ভুলতে পেরেছিলে? ম্যাডাম, আমি এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আর আমি ওনাকে ভুলতে পারবো না। কেন? ওনার প্রতি আমার এমন কোনো অনুভূতির সৃষ্টি হয়নি যেটা ভোলাটা সম্ভব ছিল না। তবে তৈরি হতো সেদিন যদি আপনি এসে আমাকে ওই রকম করে ছোট না করতেন, অপমান না করতেন। আমিও নির্লজ্জ বেহায়ের মতো আপনার ছেলেকে ফিরিয়ে না দিতাম। সেদিন হয়তো একটু বেহায়া হয়ে ভালোই হয়েছিল যে আপনার বড়লোক আর কোটিপতি ছেলের থেকে দূরে সরে থাকতে পেরেছিলাম। সেটাতেই হয়তো উপরওয়ালা আমার মঙ্গল রেখেছিল। যাই হোক ম্যাডাম, আমার কাজ আছে, আপনারা থাকুন, আমি যাচ্ছি। জুমাইরা বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো।
ঈশানের আম্মু যেসব কথা আবার তুলতে চাইছিল মেয়েটা সেটা বুঝতে পেরে খানিকক্ষণ এলোমেলো কথা আর অগোছালোভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। জুমাইরা যখন চলে যেতে নিল তখন আম্মু ওর হাতটা টেনে ধরলো। সাথে সাথে মেয়েটা অবাক হলো। পিছন দিকে ফিরতেই ঈশানের আম্মু আবার ওর দিকে ফিরে মুখোমুখি হলো। জুমাইরা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কিছু বলতে যাবে তার আগেই আম্মুই নিজের 2 হাত ওর সামনে জোর করে রেখে বলতে আরম্ভ করলো। আমি আমার ভুল আর আমার সিদ্ধান্তের জন্য তোমার কাছে হাত জোর করে মাপ চাইছি মামনি। আমি মা হয়ে আজকে ছেলের ভালোবাসাটা তোমার কাছে ভিক্ষে চাইছি। আমি চাই তুমি ওর পাশে থাকো, তুমি ঈশানের সেবা করো। আমার মনে হয় তুমি ওর সাথে থাকলে আমার ছেলেটা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তুমি পারবে ওকে সুস্থ করে তুলতে, কারণ একজন মানসিক রোগীকে তার ভালোবাসায় পারে সব কিছু মনে করিয়ে দিতে, সব কিছু আবার আগের মতো করে তুলতে। ম্যাডাম, আপনি ভুল করছেন। আমি নার্স, কোনো ডক্টর নই। আমার পক্ষে সম্ভব নয় এগুলো। আমার ডিউটি অন্য কেবিনে। তাছাড়া আপনি নিজেও তো একটা মেয়ে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনি আমার জায়গায় থাকলে এরকম কিছু করতে পারতেন কি না? কখনোই পারতেন না, কারণ একটা মেয়ের পক্ষে নিজের অনুভূতিকে ধরে রাখা এতটা সহজ না। আর সামনে যদি সেই মানুষটা থাকে যে মানুষটাকে আপনাকে বারবার ভালোবাসার কথাগুলো বলে গেছে আর নিজের ভালোবাসাটাকে প্রমাণ করতে চেয়েছে, তার সামনে আপনি কি করে নিজেকে আড়াল করে রাখবেন? আমি জানি না, তবে আমার পক্ষে এসব সম্ভব হবে না। আপনি শত রিকোয়েস্ট করলেও আমি আপনার রিকোয়েস্ট রাখতে পারবো না। আজকে একটা কথা আপনাকে বলে দিতে চাই ম্যাডাম। আপনার ইচ্ছে হলো, আপনি আসলেন, নিজের মতো করে আবদার করলেন, নিজের মতো করে বলে গেলেন, আর আমাকে সেটাই মানতে হবে। যদি এমন কিছু ভাবেন তাহলে আপনার এই সব অন্যায় আবদার কখনোই আমি মানতে পারবো না। কারণ আমি গরিব হতে পারি, কিন্তু আমার কথার একটা মূল্য আছে। আমার কথার গুরুত্ব আমি নিজেই দিতে জানি, তাই আমার পক্ষে এমন কিছু করা সম্ভব নয়। আম্মু ভেবেছিল যেহেতু জুমাইরা ঈশানকে ভালোবাসে সেহেতু ওর প্রতি অনুভূতি থাকতেই পারে, আর এতগুলো দিন দূরে থাকলে হয়তো ভালোবাসার মানুষের উপর কোনো প্রকার অনুভূতি ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ যার প্রতি আপনার সদ্য অনুভূতি জন্ম হয়েছে সেই অনুভূতিটাকে আপনি ভুলতে পারবেন না। যাকে মানুষ ভালোবাসা বলে অভিহিত করেছে সেই ভালোবাসাটাকে কখনো ভুলে যাওয়া যায় না। তাই জুমাইরাও হয়তো সেটা পারেনি, তবে দূরে থেকেছে বলে বোধহয় এক প্রকার রাগ করে এরকম সব কথা বলছে। ঈশানের আম্মু নিজেকে স্বাভাবিক করে দিয়ে বলতে লাগলো। আমি তোমার কাছে হাত জোর করছি মামনি, সেদিনের অন্যায়ের জন্য যা পারো শাস্তি দাও, তারপরও আমাকে সব কিছু ভুল সংশোধন করতে দাও। অন্তত তো এতটুকু সাহায্য আমাকে করো। আমি টাকা দিয়ে তোমাকে কিনতে চাইছি না, কিন্তু একজন দায়িত্ববান নার্স আর ভালোবাসার মানুষকে সুস্থ করার জন্য তোমার কাছে হাত জোর করছি। একজন মা হয়ে আমি এরকম একটা রিকোয়েস্ট করছি। আমি জানি তোমার জায়গায় আমি থাকলে ঠিক একই কথা বলতাম, কিন্তু মামনি আমি ভুল করেছি, সেজন্য নিজের অনুতপ্ত। আমার অন্যায় আর পাপের জন্য তোমার কাছে হাত জোর করে মাপ চাইছি মামনি। আমাকে যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমার ছেলেটাকে এরকম শাস্তি দিও না। ডক্টর বলে দিয়েছে যে কারণে ওর আজকে এই হাল। যদি তেমন কোনো শখ আবার পাই তাহলে হয়তো ঈশানের স্মৃতি শক্তিটা ফিরে আসবে। জুমাইরা অবাক হলো। কিছুক্ষণ ধরে ঈশানের আম্মুর দিকে তাকিয়ে রইল, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো। মানে? তুমি হয়তো ভাবছো যে ঈশান কেন তোমার কাছে আসে না। আসলে ও জানতেও পেরেছিল আমরাই তোমার থেকে ওকে দূরে সরানোর কারণ ছিলাম। আর সেদিন আমাদের সাথে তুমুল কথা কাটাকাটি হয় ছেলেটার। তারপরেই বাসা থেকে বেরিয়ে গেলে ওর খুব বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে পুরো 3 দিন ওর জ্ঞান ফেরেনি। তারপর যখন ওকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয় তখন ছেলেটার জ্ঞান ফিরেছিল, কিন্তু ডক্টর বলেছিল অতিরিক্ত শক আর প্যানিক অ্যাটাকের কারণে ওর স্মৃতিশক্তিটা হারিয়ে গেছে, মুছে গেছে ওর লাইফ থেকে পুরো 25টা বছর, যার কারণে আর কাউকে মনে রাখতে পারেনি, এমনকি আমাদেরও চিনতে পারছিল না। তখন আমরা ওকে পরিচয় করিয়েছিলাম আব্বু আম্মু হিসেবে। তারপর থেকে আমাদের আব্বু আম্মু হিসেবে মানলেও কখনো কখনো আব্বু আম্মু বলে ডাকতো। আর কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকে আবারও তোমাদের মাঝে এসে দেখার কথা। আর এত সব অনুভূতির কথাগুলো ছেলেটা মনে করতে চাইতো, কিন্তু ওর এই বর্তমান লাইফটাকে কিছু মনে করতে দিত না। সব মিলিয়ে এক প্রকার বারবার করে অসুস্থ হয়ে পড়ে, আর ডক্টরের কাছে থেকে শুরু করে অনেক জায়গায় ওকে নিয়ে যাওয়া হয়েছে।
কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ডক্টর বলে দিয়েছে আস্তে আস্তে সময়ের সাথে ওর পরিস্থিতিটা মানসিক রোগীর পর্যায়ে যেতে পারে। আর এখন ঠিক তেমনটাই হয়েছে। তাই মা হিসেবে আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার ছেলেটার পাশে থাকো। অন্তত তো ওকে আর ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমি কথা দিচ্ছি এরপর থেকে এরকম কোনো ভুল করব না যার জন্য তোমার প্রতি আর কোনো অন্যায় হয়। আপনার কি আমাকে দেখে খেলার পুতুল বলে মনে হয়? একটাবার সত্যি করে বলবেন তো। ইচ্ছে হলো যখন খুশি আপনি আসবেন, যখন খুশি যা বলবেন সেটাই আপনার ইচ্ছে মতো আমাকে তাই করতে হবে? আপনার হাসপাতালে জব করি বলে আমার আত্মসম্মান বোধটা কিংবা আমার দেয়া কথা এতটাই ছোট হয়ে যায়নি যে আমি আপনার কথা রাখতে পারবো না। আমি কখনো এগুলো করতে পারবো না ম্যাডাম। আপনি অন্য কাউকে দেখুন। দিন শেষে আপনার ছেলে সুস্থ হলে আপনি আপনার দেয়া কথা আবারও ভুলে যাবেন। আর আমি সেটা কখনোই মানতে পারবো না, কারণ আমার পক্ষে সম্ভব না আপনার এসব অন্যায় আবদার মেনে নেওয়া। তাই আপনি অন্য কাউকে দেখতে পারেন। আমি বুঝতে পারছি তুমি রাগ থেকে এরকম কিছু বলছো মামনি। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কি ঈশানকে ভালোবাসো না? আমার জানা মতে তুমি এখনও ওকে ভালোবাসো। আর যদি জীবনে কখনো ওকে সামান্য পরিমাণে ভালোবেসে থাকো, আমি সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে তোমাকে দেখতে বলছি। আর চাইছি তুমি ওর পাশে থাকো। আমি সেদিনের সেই শাইলা বেগম হয়ে নয়, আজকের একজন মা হয়ে। সেদিনের সেই অহংকার ধরে রেখে নয়, নিজের দাম্ভিকতা কমিয়ে এসেছি তোমার সামনে হাত জোর করে অনুরোধ করছি মামনি, তুমি আমার ছেলেটার সাথে এরকম কিছু করো না। ওকে অন্তত তো স্বাভাবিক লাইফে ফিরে আসার আর ভালোভাবে বাঁচার জন্য একটু সাহায্য করো। আমি তোমাকে কথা দিচ্ছি, ঈশান সুস্থ হয়ে গেলেই তোমাদের মাঝে আমি সব কিছু ঠিক করে দেব। আমি নিজে ঈশানকে বলবো আমার জন্য সব কিছু হয়েছিল, তাই আমি সবটা ঠিক করে দেব। ভদ্রমহিলা জুমাইরাকে হাজারবার রিকোয়েস্ট করার পরেও মেয়েটা শেষে আমর এরকম কান্নাকাটিতে বাধ্য হলো ওনার কথা রাখতে। কিন্তু মনটাকে মানাতে পারছিল না। বারবার মনে হয়েছিল যদি আবারও ঈশান সে পাগলামি করতে শুরু করে দেয়, আবার দিন শেষে যদি ওনার ছেলে সুস্থ হবার পর সব ভুলে যায় ওনাদের দেওয়া কথা, জুমাইরার অনেক বেশি খারাপ লাগবে তখন। বিষয়টা ভেবেই নিজেকে ছোট মনে হয়েছিল যে একটা ছেলের অসুস্থতার সময় এসে ওর লাইফে এন্ট্রি নিতে চাইলো, কিংবা এমন কিছুর জন্য নিজে থেকে ওর লাইফে আসতে চাইলো। আবার যে মানুষটাকে অপমান করে সেদিন তাড়িয়ে দিয়েছিল সেই মানুষটার লাইফে আবারও ফিরে আসার জন্য ওকে আবারও সেই মা এসে রিকোয়েস্ট করছে। মেয়েটা অনেকক্ষণ চিন্তা চেতনা করে শেষে ঈশানের আম্মুর কথাতে রাজি হলো। আম্মু শেষে বলতে লাগলো, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি আমার কথা রাখবো। দেখো আমি বুঝতে পারছি তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু দেখো মামনি, আমি তোমাকে এই কথাগুলো একসময় বিশ্বাস করাবো। দেখো জুমাইরা সেদিন বিকেলে ঈশানের কেবিনে আসলো। ছেলেটা ঘুমোচ্ছে, স্যালাইন চলছে এখনও। ডক্টরের সাথে কথা বলেছে মেয়েটা। যে ডক্টর ঈশানের দেখাশোনা করছে সেই ডক্টরের সাথে জুমাইরা কথা বলে নিয়েছে আর বুঝতে পেরেছে ঈশানের স্বাভাবিক লাইফে ফেরাটা খুব বেশি কঠিন। আগে ওকে সুস্থ করতে হবে আর বর্তমান যে পরিস্থিতিটার মধ্যে আছে সেটাতেই রাখতে হবে। তারপর আস্তে আস্তে সব কিছু মনে করানোর চেষ্টা করতে হবে আর এমন কিছু ওর সামনে প্রকাশ করতে হবে যেটার জন্য ঈশানের আগের স্মৃতিশক্তি ফিরে পাই। তাহলেই ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে জুমাইরা ঈশানকে দেখতে লাগলো। একদম জীর্ণ শীর্ণ অবস্থা ছেলেটার। দেখে মনে হচ্ছে খাওয়া দাওয়া কিংবা নিজের খেয়াল রাখার কথা ছেলেটা ভুলেই গেছে। দিন দুনিয়া ভুলে হয়তো পাগলামি করতেই থাকে সব সময়। ঈশানের আম্মুর কথা যে তেমনটাই বোঝা গেল, কিন্তু বারবার মনে হতে লাগলো আসলে ভদ্রমহিলা তেমন কিছু বলল। কিন্তু দিন শেষে যদি ঈশানের আব্বু আবারও ওদের এরকম মাঝখানে বাধা দেওয়ার সৃষ্টি করে, ঈশানের সাথে থাকতে থাকতে ওর প্রতি আবার সেই অনুভূতিগুলো জেগে উঠবে। জুমাইরার কথাগুলো ভাবতেই দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। ঈশানের পাশে বসে কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ওর কপালে গালে হাত বুলিয়ে দিল। মেয়েটার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখ জোড়া বন্ধ করে নিলেই বুকের ভিতরটা কেমন যেন হু হু করে উঠল। ইচ্ছে করল ছেলেটাকে জড়িয়ে ধরে কেঁদে উঠতে। এতদিন বাদে নিজের ভালোবাসার মানুষ আর অনুভূতির আবেগের জায়গাটায় এরকম পরিস্থিতি দেখে জুমাইরার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। পরদিন সকালে জুমাইরা এসে দেখল এখনও ঘুম ভাঙেনি ছেলেটার। রাতে ঈশানের আম্মু এখানেই ছিল। জুমাইরা ভেবেছিল ঈশান অনেকটা দিন এভাবেই থাকবে,
তারপরই হয়তো ওকে বাসায় নিয়ে যাওয়া হবে। তারপর ওদের ছেলের বিষয়টা ওরাই বুঝে নেবে। সকাল 11টার দিকে ঈশান কেমন যেন হাঁসফাঁস করতে লাগলো, আর কাউকে ডাকাডাকি করতেই এবার সুমাইরা আশেপাশেই ছিল, তাই দৌড়ে কেবিনের ভিতর ঢুকে দেখলো ছেলেটা উঠে বসে চেয়ার থেকে নামার চেষ্টা করছে। মেয়েটা এসে ওর হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো, এই কি করছো তুমি? দেখি এখানে বসো। আর এরকম পাগলামি করতে হয় না, জানো না? আমি এখানে কেন? আর তুমি কে? তোমাকে চিনতে পারছি না। তুমি কে বলো তো? আর তুমি আমার কেবিনে এসেছো কেন? আমাকে এখানে কে এনেছে? আর তুমি আমাকে ধরে রেখেছো কেন? ছাড়ো আমাকে বলছি। অনেকক্ষণ ধস্তাধস্তি পরে জুমাইরা যখন পেরে উঠছিল না, তাই আর উপায় না পেয়ে ছেলেটাকে শান্ত করার জন্য জাপটে জড়িয়ে ধরল। মেয়েটার হঠাৎ করে এরকম কর্মকাণ্ডে ঈশান স্তব্ধ হয়ে গেল। ওর মাথাতে হয়তো নেই এই আননোন কিংবা অচেনা মেয়েটা ওর অচেনা কিংবা পরিচিত নয়। ঈশান যখন শান্ত হলো তখন জুমাইরা ওর মাথায় হাত বুলিয়ে দিল। ঈশানকে মেয়েটা বুকের সাথে একদম মিশিয়ে রেখেছে। ছেলেটা ওর হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাচ্ছে। জুমাইরা যখনই ছেলেটাকে জড়িয়ে ধরল তখনও কেমন শান্ত হয়ে গেল, একদম চুপচাপ হয়ে গেল। জুমাইরা এক হাত ছেলেটার মাথায় রেখে আরেক হাত পিঠে রেখে বলতে লাগলো, আমার কথা শোনো। দেখো, এরকম পাগলামি করতে হয় না। তুমি তো ভালো ছেলে, তাই না? বলো, এরকম পাগলামি করলে সবাই তোমাকে পচা বাজে বলবে। তুমি কি শুনতে চাও ঈশান একটা পচা ছেলে, বাজে ছেলে? ঈশান মাথা নেড়ে উত্তর দিল। তখন জুমাইরা ওকে ছাড়িয়ে নিল, মুখের একপাশে হাত রেখে বলতে লাগলো, সবই তো বুঝতে পারছো, তুমি নিজের ভালো বোঝো, তার মানে তুমি ভালো আছো আর তুমি সুস্থ হয়ে যাবে। দেখো, তুমি একটু সুস্থ ছিলে, মানে অসুস্থ ছিলে, তাই তোমাকে এখানে আনা হয়েছিল। তুমি তো দুষ্টু ছিলে না, তাই না? বলো, ভালো ছিলে, সেই জন্যই তুমি আমার কথা বুঝতে পারলে। কিন্তু তুমি কে? তুমি এমন কথা বলছো কেন? আমি তো ভালোই আছি। তুমি একটু অসুস্থ ছিলে আর আমি কি, তাই তো? আচ্ছা, আমি আমি তোমার বন্ধু। তুমি তো আমাকে চিনতে পারছো না, তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তুমি জানো? ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। তখন সুমাইরা ওকে বেডে বসিয়ে রেখে উঠতে গেলেই সুমাইরার হাতটা ধরে ফেলল ছেলেটা। তারপর টেনে পাশে বসিয়ে দিতেই মেয়েটা কিছু বলতে যাবে, তারা ঈশান বলতে লাগলো, আমার না কিছু মনে পড়ছে না, জানো? আমি সব কিছু মনে করার চেষ্টা করি। আমার নাকি যেন একটা মনে পড়তে চায়। ওই হয় না যে অনেক দিন আগেরকার কথা, যেগুলো বারবার সামনে আসে যায় কিন্তু মানুষ মনে করতে পারে না, তেমনিই হয়। আর যখন মনে হয় করতে চাইছি, মাথায় অনেক যন্ত্রণা হয়, মাথাটা ফেটে যায়, বুকের ভেতর কেমন যেন করে, মনে হয় এই বুঝি নিঃশ্বাস বেরিয়ে যাবে। যদি মনে করতে না পারো তাহলে জোর করে মনে করার কি দরকার? আমরা আস্তে আস্তে মনে করি, এত কষ্ট করার দরকার নেই ঈশান। কিন্তু অনেক দিন ধরে আমার মনে পড়তে চায়, কেন মনে পড়ে না বলো তো? কি হয়েছে আমার? কিছুই হয়নি, বললাম তো। তুমি ভালো ছেলে হয়ে থাকো আর ঠিকমতো খাওয়া দাওয়া করে সুস্থ হও, তারপর দেখতে পাবে সব ঠিক হয়ে যাবে। তারপরও এরকম পাগলামি করো না। ভালো ছেলে, আমার কথা শোনো। আমি এখন তোমাকে খাবার খাইয়ে দিই। তুমি খাবার খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করে না, বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতে ইচ্ছে করে, অনেক জায়গায় যেতে ইচ্ছে করে। মানুষ কত আনন্দ করে, হাসি খুশিতে থাকে, কিন্তু আমার না কেন জানি ভালো লাগে না কিছুই। সবসময় এইদিকে ওদিকে দৌড়ে বেড়াতে ইচ্ছে করে। মনে হয় বাইরে কোথাও একটা কিছু হচ্ছে আমার চোখের আড়ালে, সেটা আমি কোথাও গেলে সেটা খুঁজে পাই না। তাই তো এদিকে ওদিকে যেতে চাই, কিন্তু আব্বু আম্মু আর বাসায় কেউই আমাকে যেতে দেয় না। তুমি না আমার বন্ধু, তুমি একটা চেষ্টা করে দেখো। তুমি সবাইকে বোঝাও, আমাকে বাইরে যেতে দিলে আমি ভালো হয়ে যাব। আমি তোমার কথা শুনবো, কিন্তু তার জন্য তোমাকে আমার কথা শুনতে হবে। এখন ঠিক মতো খেয়ে নাও, খাবার দাবার ঠিক মতো খাবে, ওষুধ খাবে, আর তারপরে আমরা হসপিটালের বাইরে যে দূরে ওই গার্ডেনটা আছে ওইখানে ঘুরতে যাব। তারপর হসপিটালের ছাদে গিয়ে হাঁটাহাঁটি করব। তুমি যেখানে যেখানে যেতে চাও সেখানেই যাব, আস্তে আস্তে শুরু করব। কিন্তু তার জন্য তোমাকে আমাকে সময় দিতে হবে, সবাইকে আস্তে আস্তে বোঝাতে হবে। একেবারে সব কিছু করতে চাইলে কি করতে দিবে কেউ, বলো? জুমাইরার কথাতে ঈশান হ্যাঁ সূচক মাথা নেড়ে উত্তর দিল। তার মানে ছেলেটা আস্তে আস্তে কথা বুঝতে পেরেছে। কিন্তু কাল তো দেখেছিল খুব বেশি পাগলামি করেছিল, জেদ করেছিল, আর এরকম করে কারোর সাথেই ভালোভাবে কথা বলতে চায়নি। কিন্তু ওর সাথে ভালোভাবেই কথা বলল,
আর সুমাইরা যখনই ঈশানকে বুকের মাঝে জড়িয়ে ধরেছিল তখন মনে হয়েছিল কতটা শান্তি লাগছে। এতদিনে জমানো কষ্টটা কিছুটা হলেও আজকে কম লাগছে। আর যখন ঈশানের সাথে দেখা হয়েছিল তখনই মনে হয়েছিল আজকের এই ছেলেটাকে কাছে পেয়ে অনেক আবেগ অনুভূতি বেরিয়ে আসতে চাইছে। বুকের ভিতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল। তখন ঈশান নিজে থেকেই ওকে খাইয়ে দেওয়ার কথা বললে জুমাইরাও তাড়াহুড়ো করে হসপিটালে থেকে দেওয়া রোগীর খাবারগুলো ওকে খাওয়াতে নিলে ঈশান বারণ করতে লাগলো। যেটা ডক্টর দিয়েছে আর সেটা তোমাকে খেতে হবে। আর পাগলামি না করে খাবার খাও। দেখো অনেক মজা হয়েছে, তুমি খেয়ে দেখো, যদি ভালো না লাগে আমরা অন্য কিছু খাবো। ঈশান বাচ্চাদের মতো মাথা নেড়ে হ্যাঁ জানালে জুমাইরা ওকে খাওয়াতে লাগলো। খাবারটা মুখে নিয়েই ছেলেটা মুখটা কুঁচকে নিল। সাথে সাথে এবার জুমাইরাও খানিকটা মুচকি হাসলো। তারপর আবারও খাবারটা মুখের সামনে ধরতেই ঈশান বলতে লাগলো, না না, আমি আর খাবো না, এগুলো খুবই বাজে লাগছে, একদমই খেতে ইচ্ছে করছে না আমার। তাহলে তো হবে না, তুমি বলছো আমার কথা শুনবে, আর এরকম করে কথা না শুনলে কিন্তু আমিও তোমার কথা শুনবো না বলে রাখলাম। কিন্তু এইগুলো তো খুবই বাজে, একদমই ভালো লাগছে না খেতে, তুমি খেয়ে দেখো। এগুলো তো আমার খাবার না, আমার খাবার হলে না হয় আমি খেয়ে দেখতাম। জুমাইরার কথাতে ছেলেটা মানতে নারাজ। তারপর আর কি, ছেলেটা পছন্দের কয়েকটা খাবার আনলে ছেলেটা জুমাইরার হাতে খেয়ে নিল। দুপুরের দিকে ঈশানের আম্মু আবারও হসপিটালে আসলো। এখন তেমন কেউ ছিল না। ভদ্রমহিলা সকালবেলা বলে গিয়েছিল যেন ওনার ছেলের খেয়াল রাখতে। জুমাইরাও তাই রেখেছিল। দুপুরে খাবার সময় হলে ছেলেটাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। তারপর বিকেলে আবারও ঘুম থেকে ডেকে তুলল। ঈশান বেশ খানিকটা বিরক্তি নিয়ে খানিকটা বাচ্চাদের মতো কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমাকে এখন ডেকে তুলে কেন? ঘুমানোর জন্য জোর করছিলে, আবার এখন ডেকে তুলছো? তুমি না খুব পচা, খালি আমাকে জোর করে সব কিছু করো। আমার কিন্তু একদমই ভালো লাগে না, বলে রাখলাম। কিন্তু এখন থেকে যে তোমাকে আমার কথা শুনতে হবে, যদি না শোনো তাহলে আমি তোমার কথা শুনবো না বলে রাখলাম। তোমাকে যেসব কথা দিয়েছি সেসব কথা কখনোই কিন্তু আমি রাখবো না। এখন তুমি ঠিক করো তুমি আমার কথা শুনবে কি না। ঈশান জুমাইরার সব কথাগুলোই শুনেছে। গত একটা সপ্তাহ যাবৎ প্রত্যেকটা দিন জুমাইরার কাছে হাজারটা কথা বলেছে, আবার বাইরে যাওয়ার জন্য বায়না করেছে। জুমাইরা অনেক চেষ্টা করেছে ঈশানকে নিজের মতো করে সুস্থ করে তোলার। প্রতিদিন অনেক চেষ্টা আর প্রচেষ্টার পরও যখন ছেলেটা বোঝানো যায় না তখন ওকে নিয়ে বাইরে যেতেই হয়। মাঝে মাঝে গার্ডেনে, আবার মাঝে মাঝে হসপিটালের ছাদে। কিন্তু ঈশানের প্রতি আবারও জুমাইরা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছে। একেই নিজের ভালোবাসার মানুষ, তার উপর আবার এরকম একটা পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয়েছে। তাই খেয়াল রাখাটাই স্বাভাবিক। প্রতিদিনের মতো সপ্তম দিনের মাথায় সেদিন গার্ডেনের মেয়েদের সাথে হাঁটছে ঈশান। ওকে চুপচাপ থাকতে দেখে তখন ছেলেটা বলতে লাগলো, এই মেয়ে, তুমি সবসময় চুপ করে থাকো কেন বলো তো? তুমি কোনো কথাই বলো না। তোমাকে আমি এত কথা জিজ্ঞেস করি আর তুমি নিজের মতো করে খালি উত্তর দাও। তোমারও তো আমাকে বলার মতো কোনো কথা থাকতে পারে, কিন্তু কেন বলো না তুমি? তুমি এখন অনেক অসুস্থ, তোমাকে আগে সুস্থ হতে হবে, তারপরে না আমি তোমাকে সব কিছু জিজ্ঞেস করব। কেন? কারণ এখন তোমার তেমন কিছুই মনে নেই। আমার তো জানতে হবে আগেকার সেই কথাগুলো, তারপর না বুঝতে পারবো তুমি সুস্থ হয়েছো। আচ্ছা এখন কথা না বলে ভালো ছেলের মতো হাঁটো। আর কোথায় যেতে ভালো লাগে, কি করতে ভালো লাগে সেটা আমাকে পরে বলবে। আমি চেষ্টা করব তোমাকে নিয়ে বেড়াতে। তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। তুমি আমাকে নিজ হাতে খাওয়াতে চাও না এখন, আগে কি সুন্দর করে খাইয়ে দিতে। তুমি এমন পাগলামি করলে আমার পক্ষে সম্ভব না তোমার জন্য কিছু করা ঠিকভাবে। আর তুমি আমার কথা শুনতে চাও না। তুমি যদি আমার কথা সব ভালো ছেলের মতো শুনতে থাকো তাহলে করব। তোমাকে আমিও চেষ্টা করব তোমার সব কথা রাখার। কিন্তু তুমি তো আমার কথা শুনতে চাও না। এখন বলো তুমি আমার কথা শুনবে কি না? তাহলে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিতে রাজি আছি, কিন্তু পাগলামি করা চলবে না বলে রাখলাম। ঈশান মাথা নেড়ে সায় দিল। সন্ধ্যার দিকে ওর হসপিটালে ফিরে আসলো। ঈশানকে রেখে জুমাইরা যখন কেবিন থেকে বের হতে যাবে ঠিক তখনই ঈশানের আব্বু আম্মু দুজনেই কেবিনে ঢুকলো। ছেলেটার আব্বু আম্মুকে একসাথে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আপনাদের ছেলে এখন অনেকটাই সুস্থ। ডক্টর আজ সকালে বলে দিয়েছেন চাইলে আপনারা এখন ওনাকে নিয়ে যেতে পারেন। আর বাসায় নিয়ে গিয়ে ওনার দেখাশোনাটা ঠিকমতো করলে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
তবে হ্যাঁ, ডক্টর এইটুকু বলে দিয়েছেন কবে নাগাদ ওনার স্মৃতিশক্তি ফিরে আসবে, তার কোনো ঠিক ঠিকানা কিন্তু নেই। মেয়েটা কেবিন ছেড়ে বেরিয়ে যেতে গেলে ভদ্রমহিলা ওর হাত ধরল, তারপর টেনে এনে ঈশানের বেডের পাশে বসাতেই মেয়েটা অবাক হলো। কিছুক্ষণ যাবৎ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটা। এরই মাঝে আম্মু জুমাইরার মুখের পাশে হাত রেখে মেয়েটা অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। ভদ্রমহিলা এরকম কেন করছে? তাহলে কি কিছু বলতে চাইছে? বিষয়টা ভেবেই মেয়েটা বলতে লাগলো, ম্যাডাম, আপনি কিছু বলবেন? আসলে বলছিলাম যে ঈশানকে এখন থেকে বাসায় নিয়ে যাওয়া হবে, আর ডক্টর বলেছে এখানে লোকজনের মাঝে না থাকাটাই ভালো। ওকে প্রকৃতির সাথে আর নির্জন নিরিবিলি পরিবেশের সাথে পরিচয় করাতে হবে। প্রকৃতির খোলা বাতাস আর হওয়ার মধ্যে থাকলে সব কিছু মনে করতে সুবিধা হবে। তার উপর বলে দিয়েছে যেসব জায়গাগুলো আগে পছন্দ করত, যেসব জায়গার যেত, মোট কথা সেসব কাজ করতে পছন্দ করত, সেসব কাজ ওর সামনে যদি বারবার করা হয় তাহলে হয়তো স্মৃতিশক্তিটা খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে। হ্যাঁ, তাহলে করুন, সেটাই করার চেষ্টা করুন ম্যাডাম। তাহলে উনি সুস্থ হয়ে যাবে, আর আপনার ছেলে সুস্থ হয়ে গেলে তো সব সমস্যার সমাধান। তাই ওনাকে আপনার আজকেই বাসায় নিয়ে যান। হ্যাঁ, ওকে বাসায় ফিরে যাওয়ার জন্য এসেছি, সেজন্যই তোমাকে বলতে এসেছি। ম্যাডাম, আমাকে বলার কি আছে? আমি তো যথাসম্ভব চেষ্টা করেছি, কিন্তু এত সহজে ওনার স্মৃতিশক্তিটা ফিরে আসা সম্ভব না। তার জন্য অনেক সময় লাগবে। কতদিন লাগবে সেটা কি কেউ বলতে পারবে? আমি সবই জানি, কিন্তু আমার একার পক্ষে সম্ভব না ওকে সুস্থ করে তোলা। এর জন্য তোমাকে যে প্রয়োজন হবে মামনি। আর তোমাকে আমি বলেছিলাম না, যতদিন পর্যন্ত আমার ছেলে সুস্থ না হবে ততদিন পর্যন্ত তুমি ওর আশেপাশেই থাকবে। কিন্তু সেটা কি করে হয় ম্যাডাম? আমি তো বলেছিলাম আমি যথাসম্ভব চেষ্টা করব। আর এই 7 দিনে তো চেষ্টা করেছি। এখন উনি আর আগের মতো পাগলামি করে না। ওনাকে কিছু বললে উনি সেটা শোনেন, আবার স্বাভাবিক হয়ে উঠছে। কয়েকটা দিনে বোধহয় স্বাভাবিক লাইফেও ফিরে আসবে, আর আগের মতো সেই পাগলামি আর করবে না। তারপর আস্তে আস্তে ওনাকে মনে করাতে হবে, সেটার জন্য আপনারা তো আছেনই, কিন্তু আমাকে কেন? মা হিসেবে আমি তোমাকে সেদিন কতবার করে রিকোয়েস্ট করলাম, এরপরও কি তুমি চুপ করে থাকবে? তোমাকে না আমি বললাম তুমি ছাড়া আমার পক্ষে সম্ভব না ওকে সুস্থ করে তোলা, আর তুমি পারবে ওকে সুস্থ করে তুলতে, কারণ তুমি আমার ছেলের ভালোবাসার মানুষ। আর ভালোবাসার মানুষ পাশে থাকলে মানুষের মনের জোর আর সাহসটা বাড়ে, ওর ভিতরেও সেই সাহসটা পাবে। কে জানে এই বর্তমান অবস্থাতেও যদি তোমাকে ভালোবেসে ফেলে তাহলে তো। কিন্তু তাহলে আপনাদের ছেলে এসব মানবে না। ওনার স্মৃতিশক্তি ফিরে আসার পর আপনার আগের মতো আবার সবটাই ভুলে যাবেন, তখন আর আমাকে মনে থাকবে না। তাই এসব কথা বলবেন না। দরকার পড়লে আপনারা ওনাকে অন্য কোথাও নিয়ে যান। আমি একটা মেয়ে, আমার পক্ষে সম্ভব হয় না এসব সহ্য করা ম্যাডাম। আপনি নিজেও তো জানেন যে ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দেওয়া ঠিক কতটা কষ্টের। তারপর যখন ওনার জ্ঞান ফিরবে, উনি সুস্থ হবে, তখন নিজেও আর চাইবে না আমাকে ভালোবাসতে, কারণ ওনাকে আমি অনেক অপমান করেছি, আর সেটার জন্যই আমার এত কিছুর পাওনা ছিল। তারপরও নিজের মতো করে চেষ্টা করেছি। আমার সাথে আপনার ছেলেকে আপনারা যত দূরে রাখবেন সেটাই ওনার জন্য ভালো হবে ম্যাডাম। কিন্তু তোমাকে ছাড়া যে আমার ছেলেটাকে সুস্থ করে তোলা সম্ভব না। তোমাকে তো আমি বললাম, তারপরেও কেন জেদ করছো মামনি? সেটাই তো আমরা তোমাকে রিকোয়েস্ট করতে এসেছি মা। যতদিন পর্যন্ত না ঈশান সুস্থ, ততদিন হয় পর্যন্ত তুমি আমাদের বাড়িতেই থাকবে। তারপর সুস্থ হয়ে উঠলে আমরা এর একটা যথাযথ ব্যবস্থা নিব। আমরা চাই না আমাদের একমাত্র ছেলে আবারও কোনো বাজে পরিস্থিতির মুখে পড়ে। তাছাড়া তুমি যতটুক ওকে ভালোবাসতে পারবে অন্য কোনো মেয়ের পক্ষে সম্ভব না সেটা। আমাদের ছেলেও তো তোমাকে ভালোবাসে, তাই আমি ওর আম্মুর কাছ থেকে সবই শুনেছি। আর সেদিন যখন কথা কাটাকাটি হলো আর ঈশানের অ্যাক্সিডেন্ট হলো, ওর আম্মু কান্নাকাটি করে সবই বলেছে। আর তোমাকে দূরে সরে দেওয়ার চেষ্টা করলেও এই মুহূর্তে ছেলের এরকম পরিস্থিতিতে আমরা চাই না এরকম ভুলটা দ্বিতীয়বার করতে। কিন্তু আপনারা বুঝতে পারছেন না, দিন শেষে যদি আমি ওনাকে ভালোবেসে ফেলি সেটা আমার জন্য অনেক বেশি কষ্টের কারণ হবে স্যার। তাই আমি চাইছি না। আমি বললাম তো, এই জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিব। আমার ছেলের সাথে তোমার বিয়ে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি মামুনি, এই আফজাল আহমেদের কথা কখনো নড়চড় করে না। তুমি সেটা সবার কাছ থেকে শুনে দেখতে পারো। তারপরে অন্তত এখন আর এই মুহূর্তে আমাদের ফিরিয়ে দিও না মা। অনেক চেষ্টার পরে মেয়েটাকেও রাজি করিয়ে ওরা বাসার দিকে গেল। জুমাইরা বলল ওর এই বাসায় থাকা সম্ভব না, ওকে বাসায় যেতে হবে, তারপর আবার সকালে আসবে আর সন্ধ্যার পর আবারও ফিরে যাবে।
কিন্তু সারাটা দিন ঈশান নিজের মতো করে সব সময় আগলে রাখবে, চেষ্টা করবে সুস্থ করে তোলার। পরদিন থেকে জুমাইরার ঈশানকে পুরোপুরি সুস্থ করে তোলাটা একটা মিশন হয়ে গেল। যেসব জায়গায় দুজনে বারবার দেখা হয়েছে সেসব জায়গায় ওকে নিয়ে যেতে লাগলো মেয়েটা। মনে করানোর চেষ্টা করতে লাগলো। জুমাইরা ঈশানকে জিজ্ঞেস করতে লাগলো এসব জায়গায় আগে কখনো এসেছে কিনা, কিন্তু ছেলেটা কিছুই মনে করতে পারছিল না। বারবার যখন জিজ্ঞেস করা হয় তখন মাথার যন্ত্রণায় ঈশান পাগল হয়ে যায়। সেদিন তো ঈশান ভয়ে আর কষ্টে থাকতে না পেরে শেষে জুমাইরাকে সবার সামনে জড়িয়ে ধরেছিল আর খুব কষ্টে কান্নার মাঝে বলেছিল, আমার খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মাথাটা ফেটে যাবে। আর আমি কিছু মনে করতে পারছি না, আমি কখনো এসেছি কিনা, এসব দেখেছি কিনা, এত লোকজনের মাঝে আমার ভালো লাগছে না। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। ঈশানের এরকম ধারা কথাতে জুমাইরা অনেকটা ভয় পেল। সবার মাঝখান থেকে নিয়ে ওকে গাড়িতে ওঠালো। তারপর ওকে পাশে বসাতেই ছেলেটা আবারও ওকে জাপটে জড়িয়ে ধরল। ড্রাইভারের সামনে এরকম একটা কার্যকর্মের জন্য ড্রাইভার ওদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মেয়েটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আপনি বাসার দিকে চলুন। আর এটা স্বাভাবিক বিষয়, উনি অসুস্থ, এরকম কিছু করতেই পারে, তাতে এমন করে তাকিয়ে থাকার কিছু নেই। সেদিন বাসায় আসার পর ঈশানের শরীরটা অনেকখানি খারাপ করলে ডক্টর ডাকা হলো। ডক্টর এসে বলল এটা স্বাভাবিক, এমনটা হবে। জুমাইরা তো ভয় পেয়ে গিয়েছিল ছেলেটার এই অসুস্থতার কারণে। ওর আব্বু আম্মু শেষে ওকেই দোষটা না দেয় সেটাই ভাবছিল। জুমাইরা অনেকখানি হতাশ হয়ে ঈশানকে বাসায় নিয়ে এসেছিল। তারপর ডক্টর আরও বলল সবটা মনে করতে গেলে এরকমটা হবে, কিন্তু আস্তে আস্তে সবটা মনে পড়ে যাবে। এইসব কাজ কন্টিনিউ রাখতে হবে। জুমাইরাও সেটাই করার চিন্তা ভাবনা করলো। ঈশানকে কড়া ঘুমের ইঞ্জেকশন দেওয়ায় ছেলেটা বেডে শুয়ে ঘুমোচ্ছিল। এরই মাঝখানে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যখনই রুম থেকে বেরোবে তখনই মেয়েটার কাঁধের উপর আম্মু হাত রাখলো। জুমাইরা পিছন ফিরে আম্মুর দিকে তাকালে ভদ্রমহিলা এবার বলতে আরম্ভ করলো, আমি জানি তুমি ভয় পেয়ে গেছিলে আজকে, আর ভেবেছিলে আমরা তোমাকে দোষারোপ করব। দেখো মামনি, ডক্টর বলে দিয়েছে আমার ছেলেকে ভালো করতে গেলে এটা স্বাভাবিক, তাই আমি তোমাকে কোনো দোষারোপ করব না আমরা। তবে আস্তে আস্তে চেষ্টা করো, আর যেন কোনো ক্ষতি না হয় সেটা একটু খেয়াল রেখো। আমি নিজেও চেষ্টা করছি। আর দেখুন ম্যাডাম, আমি আস্তে আস্তে চেষ্টা করছি, কিন্তু আজকে হুটহাট করে উনি এমন হাইপার হয়ে গেছিলো, তাই অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। কিন্তু ডক্টর বললো এসব স্বাভাবিক, আমি আস্তে আস্তে চেষ্টা করব, তারপরে দেখবেন সব ঠিক হয়ে যাবে ম্যাডাম। সেদিনের পর থেকে জুমাইরা ঈশানকে নিয়ে প্রত্যেকটা পাবলিক প্লেসে আর যেখানে যেখানে ওদের দেখা হয়েছিল বারবার সেখানে গিয়েছে, আর হসপিটালও গিয়েছে মাঝে মধ্যে। কারণ প্রথমবার যখন জুমাইরার সাথে হসপিটালে দেখা হয় তখন ছেলেটা এক দৃষ্টিতে ফ্যাল করে তাকিয়েছিল। প্রথমে যখন মেয়েটা ওকে বিষয়টা মনে করানোর চেষ্টা করে তখন ঈশান আবারও এক দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর ঈশান হুটহাট করে জুমাইরার একটা হাত ধরে বলতে লাগলো, সত্যি কি আমি এখানে এসেছিলাম? আমি জানি না, তবে আমার যেন কেমন লাগছে, মনে হচ্ছে আমি এখানে আগে এসেছি। আমি সেটা জানি, সেজন্যই তো তোমাকে বলেছি। আর তুমি তো মনে করার চেষ্টা করো না। তুমি এখন অনেক স্বাভাবিক, আগে থেকে অনেক সুস্থ, ভালো খারাপ বুঝতে পারছো। আর এই একটা মাসেই তুমি অনেক সুস্থ হয়ে গেছো। তোমাকে আমি আগের কথাগুলোও মনে করানোর চেষ্টা করি, কিন্তু তুমি কেন যে মনে করতে পারো না জানি না। আমি তো মনে করতে চাই, কিন্তু কেন যে মনে পড়ে না সেটা বুঝতে পারছি না। খুব বেশি মনে করার চেষ্টা করলেও তখন অসুস্থ হয়ে পড়ি, খুব বেশি খারাপ লাগে, সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। তাই কি জোর করে চেষ্টা করি না মনে করার। ঈশান জুমাইরা পাশাপাশি হাঁটতে লাগলো। দুজনে আজকে একটা পার্কে এসেছিল। অনেক লোকজনই এখানে আছে। গত 1.5 বছর আগে সেদিন ঈশান যখন প্রথমবার ওর সাথে পার্কে দেখা করে, অর্থাৎ পার্কে জুমাইরা ওর বান্ধবীদের সাথে এসেছিল, তখন ঈশান ওর পিছন পিছন এসেছিল এখানে। ওরা যে জায়গায় যাচ্ছিল ছেলেটাও দূরে থেকে ওদের ফলো করছিল। জুমাইরাও ঠিক তেমন করে ঈশানকে নিয়ে হাঁটতে লাগলো। এবার হাঁটতে হাঁটতে ওরা অনেকটা দূরে চলে আসলো। এরই মাঝখানে মেয়েটার মনে হলো ছেলেটার হাত ধরে হাঁটতে।
কেন জানি আজকাল অনুভূতিগুলোর আবারও সে বাঁধন ছাড়া হচ্ছে। বারবার ইচ্ছে করে ছেলেটার কাছে ফিরে আসতে, ওকে ভালোবাসতে, বুকের সাথে জড়িয়ে নিতে। মনে হয় এই ছেলেটার মাঝেই ওর একমাত্র শান্তি আর ভালো থাকাটা আছে। এই ছেলেটার সাথেই ওর জীবনটা জড়িয়ে গেলে হয়তো ও ভালো থাকতে পারবে। আর ওই দিনের পর থেকে ঈশানের তো কিছু মনেই নেই, কিন্তু এই বর্তমান পরিস্থিতিতেও যদি ছেলেটা জুমাইরাকে ভালোবেসে ফেলে তবে স্মৃতিশক্তি থাকুক বা না থাকুক তাতে জুমাইরার কিছুই যায় আসে না। ঈশান শুধু ওকে ভালোবাসলেই হবে। কথাটা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মেয়েটা। মাঝে আরও একটা মাস কাটলো। 2টা মাসে ঈশানের পুরোপুরি সুস্থ হয়ে গেছে। যেখানে যেখানে যেতে চায় জুমাইরাও ওকে নিয়ে যায় বন্ধু হিসেবে। মেয়েটা সেদিন যখন ওকে পরিচয় দিয়েছিল তারপর থেকেই ঈশানুল ওকে বন্ধু বলেই ডাকে আর সব সময় ওর আশেপাশেই থাকতে চাই। আর যখন রুমের একটু দূরে থাকতে যাই তখনই ছেলেটা কেমন যেন পাগলামি করতে আরম্ভ করে। 1 মাসের মাথায় সেদিন জুমাইরা সিদ্ধান্ত নিল অনেকবার ঈশানকে সবটা মনে করানোর চেষ্টা করলেও পুরনো পদ্ধতিতে, কিন্তু তাতে কোনো কাজ হলো না। কিন্তু একটা বিষয় ওকে বলা কিংবা ওর সাথে বলার জন্য বাকি আছে, আর সেটা হচ্ছে জুমাইরার প্রতি ওর ভালোবাসা। আজ মেয়েটাকে যেও ভালোবেসেছিল সেটা যদি মনে করানোর চেষ্টা করে তাহলে হয়তো কাজ হলেও হতে পারে। কারণ ডক্টর সেদিন যখন জানতে পারলো জুমাইরার সাথে ঈশানের একটা সম্পর্কের মতো সৃষ্টি হয়েছিল তখন থেকেই উনি বলেছে ঈশানকে যদি ঠিক এগুলোই মনে করানোর চেষ্টা করা হয় তাহলে হয়তো স্মৃতিশক্তি ফিরে পেলেও পেতে পারে। এমনটা করলে চান্স তো অনেক বেশি ছেলেটা স্মৃতিশক্তি ফিরে আসার। অন্যভাবে অনেক করে চেষ্টা করা হলেও তাতে কোনো কাজ হয়নি। কথাগুলো ভেবেই সুমাইরা নিজেকে স্থির করে নিয়েছে, ঠিক করেছে এভাবেই চেষ্টা করবে। আর তাই তো আজকে ঈশানকে নিয়ে বাইরে থেকে হালকা হাঁটাহাঁটি করে আসলো। সকালে সুমাইরা ঈশানকে বলেছিল যে কিছু একটা বলবে, এতে বারবার ছেলেটা জিজ্ঞেস করছিল। তখন সুমাইরা বলল বাইরে কোথাও বলবে না, বাসায় গিয়ে বলবে। কিন্তু বাসার ভিতর কেমন যেন সব সময় আব্বু আম্মু আশেপাশে থাকে, যদি ছেলেটা অসুস্থ হয়ে যায়। তাই মেয়েটা ঈশানকে নিয়ে ছাদে চলে যায়। তারপর ছাদে থাকা দোলনায় গিয়ে বসেছিল দুজন। জুমাইরা কিছুই বলছে না, চুপ করে আছে দেখে ঈশান বারবার ওর হাতের উপর হাত রেখে বিষয়টা জিজ্ঞেস করলে শেষে মেয়েটা বলতে লাগলো। অন্যভাবে তুমি আমাকে চিনতে, আর সেটা তোমার অতীতে ছিল। আর আমি বারবার চেষ্টা করেছি তোমার সেই অতীতটাকে ফিরিয়ে দিতে, কারণ বর্তমানটা তোমার কাছে সুন্দর না। আর তুমি তেমন কাউকে চেনো না, কোথায় যাচ্ছ কী করছো কিছুই বুঝতে পারো না। বাচ্চাদের মতো করে তোমাকে সব কিছু বোঝাতে হয়, কিন্তু তুমি সবসময় আমাকে কাছে চাও আর সবসময় বলো যেন আমি তোমার আশেপাশেই থাকি। কিন্তু সেটা সম্ভব না, কারণ এই বর্তমানে আমি তোমার ফ্রেন্ড। আর অতীতে আমি যা ছিলাম তুমি যদি সেটা মন থেকে মনে করতে পারো তাহলে তুমি সবটাই আবার বুঝতে পারবে। তাই আমি চাইছি আজকে সেদিনই সেই সম্পর্কের কথা আর তোমার আমার মাঝে যে অনুভূতির সৃষ্টি হয়েছিল সে কথাগুলো তোমাকে জানিয়ে দিতে। আমি অনেক চেষ্টা করেছি এগুলো বলার জন্য, কিন্তু পারিনি। আজকে অবশেষে নিজের মনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করে হলেও তোমাকে আমি কথাগুলো মনে করিয়ে দিতে চাই। তুমি কথাগুলো শুনলে হয়তো অবাক হতে পারো, তারপরেও হয়তো তোমার স্মৃতিশক্তি ফিরতেও পারে আবার নাও পারে। কিন্তু আমি চাইছি না বর্তমানে আবার তোমার নতুন করে কেউ হয়ে তোমার জীবনে আসতে। অতীতের সেই জুমাইরা আর তোমার সেই ভালোবাসার অনুভূতি হয়েই তোমার লাইফে আমি আসতে চাই। ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুমাইরার দিকে। মেয়েটা এবার দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মেয়েটার এলোমেলো চুলগুলো বাতাসে আরও অবাধ্য করে দিচ্ছে। সুমাইরার মনে হয়েছে আজকের এই কথাগুলো বলার পর হয়তো ঈশানকে বিশ্বাস করতেও পারে, আবার নাও করতে পারে। হয়তো ভাবতেও পারে আর তার সম্পদ আর টাকার আর প্রপার্টি দেখে জুমাইরা লোভ করে ওকে ভালোবাসার কথা বলছে, কারণ বড়লোকের ছেলেগুলো এরকমই মনে করে। আর জুমাইরা বারবার মনে হয়েছে যে এসব সত্যি, অন্তত আর যাই হোক লুকিয়ে রাখা ঠিক হবে না। ঈশান, তোমার সাথে আমার একটা অনুভূতির সম্পর্ক ছিল, যে অনুভূতিটা সবার প্রতি সবার সৃষ্টি হয় না। মানুষের প্রতি মানুষের মায়া সৃষ্টি হয়, কারোর খারাপ পরিস্থিতিতে তো কারোর সাথে মিশতে মিশতে। বন্ধুদের প্রতি মায়া থাকে, তাই তো মানুষ বন্ধুদের চেয়ে বেশি দিন দূরে থাকতে পারে না। আবার
অনেক দিন বাদে তাদের সাথে দেখা হলে নিজের সাথে মানুষের জড়িয়ে ধরে আবেগের কথা, অনুভূতির কথা। ঈশান, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপের নয়, ভালোবাসার অনুভূতি ছিল। ভালোবাসার মানুষের প্রতি মানুষের অনুভূতি আর মায়া অন্যরকম। আর আমি তোমার সেই ভালোবাসার মানুষটা ছিলাম ঈশান। জানি না তুমি এগুলো কখনো মনে করতে পারবে কি না, কিংবা তোমার আমার কথাগুলো আজকে বিশ্বাস হবে কি না, তবে আমার আজকে খুব করে বলতে ইচ্ছে করলো। নিজেকে এই জন্যই বুঝিয়েছি, তাই আমার আজকে এই কথাগুলো বলা। আমি জানি না তুমি এরপরে ঠিক কীভাবে রিঅ্যাক্ট করবে, তবে আমি যতদূর পর্যন্ত ভেবেছি এই কথাগুলো তোমাকে জানাতেই হবে, কারণ আমি চাই না তুমি নতুন করে আমাকে ভালোবাসো। তাই আমি চাই তুমি আমাকে সেই আগের মতো করেই, আর আগে সেই জুমাইরা ভেবেই ভালোবাসো। ঈশান, তুমি সেই দিনের কথাগুলোর যদি মনে না করতে পারো, তারপরেও আজকে জানতে পারবে যে আমি তোমার সেই ভালোবাসা, যে ভালোবাসার পেছনে তুমি 6টা মাস সময় দিয়েছিলে, শেষে অনেক চেষ্টার পর যখন তুমি আমার কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছিলে না, আমি অন্যদিক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিলাম। তখন অনেক চিন্তা ভাবনা করে আর নিজের অবাধ্য অনুভূতি আর এলোমেলো আবেগটাকে আর ধরে রাখতে পারছিলাম না। তোমার সামনে বারবার প্রকাশ করে দিতে ইচ্ছে করছিল। তারপর যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছিল, আমি এক প্রকার ভেবেই নিয়েছিলাম কয়েকটা দিনই হয়তো তোমাকে জানিয়ে দেব। আর তখনই আমাদের মাঝে বাধা হয়েছিল তোমার আব্বু আম্মু। তোমার সাথে দেখা হওয়ার পর তোমার আম্মু আমাকে বলেছিল তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, কিন্তু তুমি তোমার স্মৃতি ভুলে যেতে পারো। কিন্তু তোমার আব্বু আম্মুকে নতুন করে পরিচিত হয়েছো তাদের আব্বু আম্মু বলে জানো, আর তারাই তোমাকে আমার থেকে দূরে সরানোর জন্য এরকম কিছু করেছিল। সেই জন্যই আমি তোমাকে সেই দিন এত বাজে বাজে কথা বলেছিলাম। জানি না তুমি কখনো আমাকে মাফ করার মতো সুযোগটা হবে কি না, কারণ আমি তোমার ভালোবাসাকে ছোট করেছিলাম। ঈশান নিজেকে বাঁচাতে আর এই শহরটা না ছাড়ার জন্য তোমার আম্মুর কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম। ভেবেছিলাম বড়লোকের ছেলের সাথে কখনোই আমাকে মেনে নেবে না, তাই তো নিজের মতো করে আমি ওনাকে বলেছিলাম যেন আমাকে এখান থেকে তাড়িয়ে না দেয়। উনি সেটাই করেছিল আর আমাকে একটা সুযোগ দিয়েছিল। তারপর দেখা হলো তোমার সাথে আমার পুরো 1 বছর পর। জুমাইরা শুরু থেকে শেষ অবধি সবটা বলল। সব অনুভূতি, আবেগ আর মায়া জড়ানো ঈশানের সেই ভালোবাসার কথাগুলো ওর সামনে প্রকাশ করতে লাগলো। জুমাইরার এমন ধারা কথাতে ঈশানের বিশ্বাস হচ্ছিল না। ও চুপচাপ শুনছিল, একটাবারের জন্য পিছন ফিরল না মেয়েটা। কারণ ভালোবাসার মানুষের এরকম পাল্টে যাওয়া, ওকে ভুলে যাওয়া আর এখন ফ্রেন্ড হিসেবে চিনতে পারা, সেটা জুমাইরাকে খুব বেশি যন্ত্রণা দিচ্ছিল। এত কাছে থাকার পরও সেই মানুষটা ওকে চিনতে পারে না। আগে সেই ভালোবাসার কথাগুলো আর বলতে পারে না। একটা মেয়ে কি চায় তার ভালোবাসার মানুষের থেকে সেই ছোট্ট অনুভূতিটার জন্য ভালোবাসা, কিন্তু নিজেরই কাজের কারণে হেরে যেতে হয়েছিল। জুমাইরা কিছুক্ষণ কান্না করলো, তারপর যখন পিছন ফিরল খেয়াল করে দেখলো ঈশানের চোখ জোড়া লাল হয়ে আছে। হয়তো কান্না করে দিবে, কিন্তু বলার আগেই যেটা হলো সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। কারণ ঈশান মাথার দুপাশে হাত দিয়ে চেপে ধরলো কয়েক সেকেন্ড, আর তারপরেই সব কিছু স্তব্ধ। ছেলেটা সেন্সলেস হয়ে পড়ল। জুমাইরা দৌড়ে ছেলেটার কাছে গেল। অনেক ডাকাডাকির পরও ঈশানের জ্ঞান ফিরল না। উপায় না পেয়ে ঈশানের আম্মুকে কল করলো। ওনাকে সবটা বলার পর লোকজন নিয়ে উনি উপরে আসলেন। তারপর ধরাধরি করে ছেলেটাকে রুমে আনা হলো। মাঝে পার হয়ে গেল প্রায় 3-4টা ঘন্টা, আর এরই মাঝে ঈশানের জ্ঞান ফেরেনি। রাতে ডক্টর এসে ওকে কিছুক্ষণ যাবত চেক আপ করে তারপর বলেছে যে খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। মেয়েটার এখনও চোখে পানি ফেলছে। আম্মু ওর কাঁধের উপর হাত রাখলো। মেয়েটাকে বলেছিল ঈশানের আম্মু আজকে বাসায় থেকে যেতে, কিন্তু তারপর যখন বাসায় যাওয়ার জন্য জোর করলো তখন ড্রাইভারকে দিয়ে ওকে বাসায় পাঠালো। জুমাইরা পরদিন সকাল সকাল ঈশানের বাসায় চলে আসলো। তখন দেখতে পেল আম্মু ওর পাশেই বসে আছে। মেয়েটা এসে জিজ্ঞেস করলো জ্ঞান ফিরেছে কিনা, কিন্তু আম্মু বলল ছেলেটার এখনও জ্ঞান ফেরেনি। ডক্টরকে কল করা হয়েছিল, ডক্টর বলল চলে আসবে। আরও ঘন্টাখানেক পরে ঈশানের ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই আশেপাশে তাকিয়ে দেখলো সবাই বসে আছে, আর দূরে দাঁড়িয়ে আছে কেউ একজন। কয়েকজন কাজের লোকও দরজায় দাঁড়িয়ে আছে। ঈশান উঠে বসার চেষ্টা করলে আম্মু ওকে হেল্প করলো।
মাথাটা এখনও খুব ঝিমঝিম করছে। ঈশান উঠে বসতেই আম্মুকে দেখে বেশ খানিকটা অবাক হলো, আর তারপর বলতে আরম্ভ করলো। তুমি এখানে? আর আমাকে এখানে কে এনেছে? আমি তো এখানে ছিলাম না, আমি তো বাইরে গিয়েছিলাম। তাহলে এখানে কেন? আম্মু ঈশানকে হাজারটা কথা বললেও, হাজারভাবে বোঝানোর চেষ্টা করলেও তাতেও যেন কাজ হলো না। কারণে ঈশানের এলোমেলো অগোছালো কথাগুলোই বলে দিয়েছিল যে ঈশানের গতকালকের কথাটাও মনে নেই। জুমাইরা ছেলেটার সামনে আসলো কিছু বলার জন্য, যখনই চেষ্টা করতে যাবে এরই মাঝে ঈশান রাগি চোখে তাকিয়ে থেকে আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই মেয়েটা এখানে কেন? ওকে এখানে কে এনেছে? তোমরা ওকে বাসায় ঢুকতে দিয়েছে কেন? তুমি এখানে কেন? এক্ষুনি বের হও রুম থেকে। আমার রুমের আসার সাহস হয় কী করে তোমার? ঈশান, আমি তোমার ফ্রেন্ড, আমার কথা শোনো। তুমি না আমাকে ফ্রেন্ড হিসেবে জানতে, তাহলে এমন করে কথা বলছো কেন? তুমি তো ভালো ছেলে, তাই না? কে শোনে কার কথা? জুমাইরার কথার কোনো জবাব না দিয়ে ঈশান পাশে থাকা একটা ফুলদানি সজোরে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। ভয়ে আটকে উঠল মেয়েটা। এবার আম্মু যখনই ওকে কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা আম্মুর হাতটা ঝাড়িয়ে নিল আর বলতে লাগলো। তুমি কি ভাবছো আমি স্মৃতিশক্তি হারানোর আগে সেই ছেলেটা আছি? আর আমি কিছু মনে করতে পারছি না। আমার আজকে সব মনে পড়ে গেছে। কীভাবে মনে পড়েছে জানি না, তবে তোমার এই চেহারাটা আমি কখনোই ভুলবো না। তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে। সেদিন আমার ভালোবাসাটাকে ঠিক কতটুকু ছোট করেছিলে সেটা আমার এখনও মনে আছে। তাই ভুলেও আর আমার কাছে আসার চেষ্টা করবে না। এক্ষুনি বের হবে এখান থেকে। ঈশানের জ্ঞান ফিরল, তবে স্মৃতিটা ফিরে পেয়েছে ভেবেই জুমাইরা আবারও যখন কিছু বলতে যাবে তখন ঈশান একটা হুঙ্কার দিয়ে উঠল আর বলতে লাগলো। একদম চুপ, আর একটা কথাও নাই। তোমাকে আমি ভালো করে চিনেছি। তোমাকে আমার আর কিছু বলতে হবে না। আম্মু ওকে বেরিয়ে যেতে বলে। আর তোমরাও যে আমার সাথে কী করেছো সেটা আমার খুব ভালোই মনে আছে। এরই মাঝে ডক্টর রুমে ঢুকতেই আম্মু আর ডক্টর জোর করে ঈশানকে বেডে বসালো। ডক্টর ছেলেটাকে চেক আপ করে তারপর বিষয়টা শুনে বুঝতে পারলো যে জ্ঞান ফিরেছে, আর কালকে ওই ঘটনার পর থেকে ছেলেটার স্মৃতি ফিরেছে। সব কিছু মিলিয়ে এবার ডক্টর একটু খুশি হলেও জুমাইরা খুশি হতে পারল না, কারণ ছেলেটা ওকে ভুল বুঝছে। জুমাইরা আবারও কিছু বলতে গেলে তার আগেই ঈশান আবারও ক্ষিপ্ত বাঘের ন্যায় হুঙ্কার দিয়ে উঠল। ঈশান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি ওর সাথে সিনক্রেট করছো। আমরা তোমাকে কিন্তু এরকম কিছু শেখাইনি। আমিও কিছু ভুলিনি আম্মু, সবটা মনে রেখে দিয়েছি। ওর মতো মেয়েকে আমার ভালোবাসাটাই ভুল ছিল। আমার ভালোবাসাটাকে ও অপবিত্র বলেছে, নোংরা ভেবেছে। আমি চাই না ওর মুখটাও দেখতে। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তোমার মতো মেয়ের ভালোবাসার আমার দরকার নেই। আমি একা থাকবো, তারপরও তোমাদের কারোর ভালোবাসার আমার প্রয়োজন হবে না। যাও এখান থেকে, বের হও। ঈশানের এরকম তারা কথা শুনে জুমাইরা এবার কান্না করে বেরিয়ে গেল। মেয়েটা চলে যেতেই এবার আম্মু সেদিনের সেই ওনার বলা কথাগুলো ঈশানকে বলল। আম্মু নিজের করা ভুলটা স্বীকার করলো আর তারপর হাত জোর করে বলতে লাগলো। তুমি ওর সাথে কোনো সিনক্রেট করো না। ওর এতে কোনো দোষ নেই। ও সব কিছু আমার কথাতেই করেছিল। এই শহরে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল। আমি ওকে হুমকি ধমকি দিয়েই এখান থেকে তাড়াতে চেয়েছিলাম, তাই তো? আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমার সবাইকে চেনা হয়ে গেছে, আমি কারো কথা শুনবো না। মাঝে পেরিয়ে গেল 7টা দিন। এই 7টা দিনে জুমাইরা আর সেদিনের পর ঈশানের কাছে যায়নি। মেয়েটা বুঝতে পেরেছে ছেলেটা আর এখন ওকে চায় না, আর ভালোবাসার কথা বললেও ওর থেকে দূরে সরে থাকতে চাই। কথাগুলো ভাবলেই বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। জুমাইরার এখন আর ইচ্ছে করে না ঈশানের সামনে নিজের ভালোবাসাটা জাহির করতে। এই একটা সপ্তাহে যে এত কিছু ঘটে গেছে কিংবা এরকম কিছু হবে মেয়েটা তার তেমন কিছুই জানতো না। তারপর যতক্ষণে জানতে পারলো ততক্ষণে হয়তো অনেক বেশি দেরি হয়ে গেছে, কারণ ঈশানের আম্মু নিজ থেকে ওর বাসায় এসেছিল। তারপর ভদ্রমহিলা বাসার কলিং বেল দিতেই আজ জুমাইরার আম্মু এসে ওনাকে দেখে জিজ্ঞেস করলেন। উনি সবটা বললেন। ঈশানের আম্মু জুমাইরার রুমে এসে দেখলো মেয়েটা কাঁদছে। তখন আম্মু ওকে ডাকতেই মেয়েটা তাড়াহুড়ো করে উঠে বসলো। ভদ্রমহিলাকে দেখে চোখ জোড়া মুছে নিয়ে বলতে আরম্ভ করলো। আরে ম্যাডাম, আপনি এখানে? আমি তো ভাবতেই পারছি না আপনি আমাদের বাসায় আসছেন। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললেই আমি চলে যেতাম। কিছু কি এতই সহজ? দেখো, যেটা হয়েছে তার জন্য আমি নিজের দোষ স্বীকার করছি, কিন্তু এখন এমন চুপ করে বসে থাকলে হবে না। সবাইকে সবটা বুঝিয়ে দিতে হবে।
আমি তোমাকে যে কথা দিয়েছিলাম আমি সেই কথা রাখবো। আমি নিজের মতো করে তোমাকে আমার ছেলের সাথে বউ করে রাখার চেষ্টা করব। তাই তোমাকে এখন আমার সাথে যেতে হবে। কিন্তু ম্যাডাম, উনি তো আমাকে চান না, উনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। উনি তো সেদিন বললেন আমার মতো মেয়েকে উনি ভালোবাসতে পারবেন না, তাই। রাগের মাথায় অনেকে অনেক কথাই বলে, তারপর দিন শেষে যখন বুঝতে পারি যে রাগটা কমে গেলে ভালোবাসার মানুষটাই সব, তখন মানুষ অনেক বেশি ভেঙে পড়ে। আর ভালোবাসার মানুষ দূরে চলে গেলে সেটা হয় তার জীবনের জন্য অনেক বড় কষ্টের কারণ। জুমাইরার আব্বু আম্মু এসে বিষয়টি জিজ্ঞেস করলে ঈশানের আম্মু সবই বলল। সব শেষে বলল এখন এখানে বসে থাকার সময় নেই, তাদের ছেলে বাইরে চলে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা ভদ্রমহিলা বললেন না। জুমাইরাকে এক প্রকার জোর করে নিয়ে ঈশানের আম্মু বাসা থেকে বেরোলেন। তারপর যখন গাড়িতে করে ওকে নিয়ে যাওয়া হচ্ছিল, মেয়েটা বারবার জিজ্ঞেস করছিল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ম্যাডাম? একটাবার তো বলুন, আমার খুব ভয় লাগছে। ভয় নেই, তোমাকে বিক্রি করে দেব না। আর তুমি এতটাও ছোট না যে তোমাকে বিক্রি করে দেওয়ার কথা বললে তুমি সেটা বিশ্বাস করে নেবে। জুমাইরার মুখে এক প্রকার টেনশন এসে ভিড় করেছে, তার উপর হাজারটা চিন্তা ভাবনা যেন ওকে পাগল করে দিচ্ছে। ঘণ্টাখানিক পরে ওরা একটা এয়ারপোর্টের সামনে আসলো। তাতেই মেয়েটা বুঝে গেল ঈশান হয়তো দেশ ছেড়ে চলে যাচ্ছে। কথাগুলো ভেবেই বুকের ভিতরটা কেঁপে উঠল। বারবার মেয়েটা জিজ্ঞেস করতেই তখন ভদ্রমহিলা ওর হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে আসলো। তারপর একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। ঈশান আর ওর আব্বু একটা জায়গায় দাঁড়িয়ে আছে। জুবাইরা তাড়াহুড়ো করে ঈশানের কাছে আসতেই ছেলেটা ওকে দেখে অবাক চোখে তাকালো, বলতে লাগলো, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি তুমি আমার... ঈশান কথাটা শেষ করতে পারল না, তার আগে মেয়েটা ওকে জাপটে জড়িয়ে ধরলো। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠতে লাগলো। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই এবার আব্বু আম্মু ওদের দুজনের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, দেখো ঈশান, আমরা বুঝতে পারছি আমাদের ভুল ছিল। আর তোমার আম্মু যে হঠাৎ করে এরকম একটা কাজ করেছে আমি জানতাম না। তোমার আম্মু সেদিনই বলল যেদিন তোমার সাথে আমার ঝামেলা হয়েছিল তুমি অনেক সিন ক্রিয়েট করেছিলে, আর তারপরে সব কিছু এলোমেলো হয়ে গেল। সব কিছু ঠিক করার মতো পরিস্থিতি ছিল না। সেই জন্য তোমরা যে দূরে বসেছিলে তারপর ওই মেয়েটার কোনো খোঁজ খবর নাওনি, তাই তো? এসব কিছু বলে আমাকে বোঝাতে হবে না। ও যেমন আমাকে ছোট করেছে তেমনি আমার ভালোবাসাকেও ছোট করেছে। তাই আমি চাইছি না ওর ভালোবাসাটা আমার কাছে থাকুক। সেই জন্য আমি নিজে থেকে ওকে দূরে সরিয়ে দিয়েছি। কিন্তু আমি চাই তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমার সেই অনুভূতিগুলো আবার তোমাকে নতুন করে ভালোবেসেছে, সেই মানুষটাকে ভালোবেসেছে। সেদিন যে মানুষটাকে বলতে পারিনি, এই মনে একটা অনুভূতির জন্ম নিয়েছে। দয়া করে আমাকে এবারের মতো দূরে সরিয়ে দিও না। আমি কথা দিচ্ছি আর কখনো তোমাকে এরকম করে কষ্ট দেব না। এবারের মতো আমাকে একটাবার সুযোগ দাও ঈশান, প্লিজ। প্রায় 2 বছর আগে আমি এই সুযোগটা বারবার চেয়েছিলাম। দিয়েছিলে আমাকে কোনো সুযোগ? একটাবার দিতে চেষ্টা করতে দিয়েছিলে? আমি বলেছিলাম না যে আব্বু আম্মু না মেনে নিলেও আমরা বিয়ে করে নেব? আমার কথা শুনেছিলে? শোনোনি তো। একটাবার আমার কথা তোমার শুনতে ইচ্ছা করেনি। বারবার করে খালি আমাকে অপমান অপদস্থ করেছো, তাতে কোনো সমস্যা ছিল না। সেই দিন নিজেকেও ছোট বানিয়েছো, বাজারের মেয়ের সাথে তুলনা করেছো। আমি নাকি তোমাকে টাকা দিয়ে বিছানা নিতে চাই, এরকম একটা বাজে কথা আমাকে শুনতে হয়েছে। হ্যাঁ, মানুষ ভালোবাসার মানুষের সাথে বিছানায় যায়, তবে সেটা পবিত্রভাবে, হারামভাবে নয়। আমিও তোমাকে তেমনিভাবে ভালোবাসতে চেয়েছিলাম। আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি, তাতে পরিবার ছাড়তেও আমার দ্বিতীয়বার ভাবতে হবে না। টাকা পয়সা আমার দরকার নেই, যা আছে তা দিয়ে আমাদের দিব্যি চলে যেত। আমি প্রতিষ্ঠিত ছোটোখাটো একটা চাকরি করে সব কিছু চালিয়ে নিতাম। তাহলে তখন কেন আমাকে সুযোগ দাওনি? দিতে ইচ্ছে করেনি, তাই তো? দেখো আব্বু, জুমাইরার কোনো দোষ ছিল না সেদিন, সব দোষ আমাদের তুমি যা শাস্তি দাও তাতেই আমরা মাথা পেতে নেব। তারপরে এই মেয়েটাকে কষ্ট দিও না। ওই 2টা মাসে তোমার জন্য অনেক বেশি কষ্ট করেছে। আমি তো বলিনি আমার জন্য কাউকে কষ্ট করতে। কিন্তু আমি বলেছিলাম, আর আমি ওর ভালোবাসাটা ওকে ফিরিয়ে দিতে চেয়েছিলাম। তাই এখন এসব কথা আর বলো না। এসব বললে ওর খারাপ লাগবে। এসব কথা বাদ দিয়ে ওকে মেনে নাও আর ওকে মাফ করে দাও। আর মাফ করার কি আছে? ও তো যে ভুলটা করেছে সেটা শুধু আমাদের জন্য। তাই তুমি ওকে একটা সুযোগ দাও। মেয়েটা তোমাকে বড্ড বেশি ভালোবাসে। এই 2টা মাসে আমি দেখেছি ও তোমার জন্য কত কান্না করেছে। আর আজকে যখন বাসা থেকে ওকে আনলাম তখন ও অনেক বেশি
কাঁদছিল, কারণ তুমি ওর থেকে দূরে সরে যাচ্ছিলে, তাই তো কষ্ট হচ্ছিল মেয়েটার। এখন আর জেদ করে থেকো না, যদি কিছু বলার থাকে আমাদের বলো তারপরও। না, আমার ভালোবাসাটা এতটা ছোট না যে যে এমন করে আমাকে ছোট করলো তাকে মেনে নেব। জুমাইরা হাজারবার রিকোয়েস্ট করার পরও মেয়েটার কোনো কথা ঈশান শুনল না। শেষে জোর করে ওকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যেতে নিলে এবার জুমাইরা কান্না করতে করতে নিজে বসে পড়ল আর বলতে আরম্ভ করলো। আপনি এখান থেকে চলে গেলে আমি মরে যাবো ঈশান, আমি বাঁচতে পারবো না। বিশ্বাস করেন, অনেক বেশি ভালোবাসি আপনাকে। এবার ফিরে আসেন না, আর কখনো এরকম করে কষ্ট দেব না। বলছি তো, যা হয়েছে তার জন্য খুব বেশি সরি। আপনি আপনি না বলতেন আমায় ভালোবাসেন। ভালোবাসার মানুষকে এমন করে কষ্ট দিয়ে ফেলে রেখে চলে যাবেন আপনি? একটা মেয়ে তো ভুল করতেই পারে। সে যখন তার ভালোবাসাটাকে বুঝতে না পারে তখন এরকম ভুল করেই ভালোবাসাটাকে দূরে সরিয়ে দেয়। দয়া করে আমাকে মাফ করে দিন এবারের মতো। জুমাইরা নিচে বসে কাঁদতে লাগলো। মিনিট খানেক পরে কেউ একজন এসে সামনে দাঁড়ালো। এই মেয়েটা বুঝতে পারলো ঈশান চলে গেছে, তাই হয়তো ঈশানের আম্মু এসে দাঁড়িয়েছে। জুমাইরা মাথা তুলে তাকাতেই দেখলো ছেলেটা চোখে পানি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। জুমাইরা তাড়াহুড়ো করে উঠতেই ছেলেটা ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। মিনিট পাঁচেক পরে মেয়েটাকে ছাড়িয়ে নিল, তারপর চোখে মুখে আর গালে কপালে হাজারটা চুমু খেলো। কান্না করে দিয়ে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো। কেমন করে ছেড়ে যায় তোমাকে? এত ভালোবাসার পর যে ছেড়ে যেতে ইচ্ছে করলো না। জুমাইরা ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেললো। ছেলেটাকে শক্ত করে আঁকড়ে ধরলো। কথা বলার মতো পরিস্থিতিতে নেই। ঈশান ওকে হাজারটা চুমো দিচ্ছে। এবার আম্মু আব্বু সেখান থেকে চলে গেল আর আম্মু বলে, মান অভিমানের পালাটা মেটাও। আমরা জুমাইরার আব্বু আম্মুর সাথে কথা বলতে যাচ্ছি। খুব শীঘ্রই তোমাদের বিয়ে দিয়ে দেব। আর কোনো ঝামেলা চাচ্ছি না আমি। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।